স্টার্ট করলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আজকে আমরা আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস, যেটা এফসিপিএস এবং এমএস বা ডিপ্লোমা প্রতিটা সেশনে এই টপিক থেকে অনেক প্রশ্ন আসে। সো আজকে আমাদের যে সেশনটা, এই সেশনটায় আমি আপনাদের সাথে আছি। আমি মোহাম্মদ হেদায়েত ইসলাম, বর্তমানে ডিএলও কোর্সে আছি এবং এফসিপিএস পার্ট 1 করেছি জুলাই 2023 সেশনে। বর্তমানে নন রেসিডেন্সি কোর্সে আছি খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। সো আজকে আমাদের যে সেশনটা, এই সেশনটা দেখা যাচ্ছে যারা মেডিসিন আছেন, যারা সার্জারি আছেন, যারা গাইনি অপসে আছেন, যারা যে ফ্যাকাল্টিতেই থাকুন না কেন, আপনাদের প্রত্যেকটা জায়গায় ইভেন আপনার যদি রড্ডির কোশ্চেন, স্পেশাল সেন্স ফিজিওলজি কোশ্চেন সলভ করতে যান, সেখানেও কিন্তু আপনার এই টপিকটা লাগে। সো আমরা আজকে আমাদের এই টপিকের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের এই টপিকটা এলাবোরেটলি ব্যাখ্যা করার চেষ্টা করব। সো আমাদের আজকের টপিক হচ্ছে স্পেশাল সেন্স ফিজিওলজি। সো এটা বলতে গেলে আগে আমরা শুরুতে আসি যে স্পেশাল সেন্স এই জিনিসটা বলতে কি বোঝায় আর কি। তো স্পেশাল সেন্স হচ্ছে আমরা যেটা বলি, যেটা হচ্ছে আমাদের, আপনারা সবাই জানেন যে আমাদের সেন্সেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জেনারেল সেন্সেশন আর একটা হচ্ছে স্পেশালাইজ সেন্সেশন। জেনারেল যে সেন্সেশন আপনারা সবাই জানেন, জেনারেল যে সেন্সেশন সেটা কিন্তু আমরা জেনারেল যে সেন্সেশন মনে করেন, জেনারেল সেন্সেশন যেটা, এটা আমরা মূলত ধরেন পেইন সেন্সেশন, এই পেইন সেন্সেশনটা আমরা জেনারেল সেন্সেশনের মধ্যে ধরি। আর আমাদের স্পেশাল যে সেন্সেশন সেটা হচ্ছে আমাদের হিউম্যান থেকে অন্যান্য যে আমাদের মানে প্রাণী বা অন্যান্য প্রাণীর থেকে হিউম্যান এবং অন্যান্য প্রাণী থেকে আমাদের আলাদা করতেছে আমাদের এই স্পেশাল সেন্সের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকার জন্য। সো স্পেশাল সেন্স অর্গান বলতে আমরা কী বুঝি? স্পেশালাইজড আমাদের অর্গান থাকবে যেটা ইন্টারপ্রিটেশন করবে আমাদের বিভিন্ন রকম সেন্সেশনের মাধ্যমে অর্গানের সাথে এবং এনভায়রনমেন্টের যে কানেকশন, এই কানেকশন আমাদের বোঝাবে। সো ঠিক আছে, আমরা এরপরে আসি আমাদের কি বলে যে কী ধরনের আমাদের সেন্সরি রিসেপ্টর অর্গানগুলো আছে সেটা আমাদের আগে জানা দরকার। যে আমাদের দেখেন, আমাদের আছে আই, আমাদের আছে আই, তারপরে আমাদের আছে ইয়ার, ঠিক আছে। তারপরে আপনারা যদি আসেন, আমাদের আছে আই, তারপরে ইয়ার, টাং, নোজ অ্যান্ড স্কিন। এই যে আমাদের সেন্সেশনগুলো আছে, এইগুলোই কিন্তু আমাদের স্পেশালাইজ সেন্সেশন। দেখেন আমাদের আই যেটা, সেটা আমরা জানি ভিশন বা অপথলমোসেপশন। ইয়ার যেটা, সেটা আমাদের হিয়ারিং। টাং হচ্ছে টেস্ট অর গাস্টাসেপশন বলি, অথবা গাস্টাটরি রেসপন্স, সেটাও আমরা বলি। নোজ দিয়ে আমরা স্মেল অর অলফ্যাকশন পাই। স্কিনে আছে টাচ অ্যান্ড প্রোপ্রিওসেপশন, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের টোটাল স্পেশালাইজ সেন্সেশন। সো আমরা দেখা যাচ্ছে যে ভিশন, অডিশন, এই হিয়ারিং অর অডিওসেপশন, এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এর সাথে আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। ইকুইলিব্রিয়ামও কিন্তু আমাদের ইয়ারের মাধ্যম দিয়েও কিছুটা মেনটেন হয়। সো নোজ অ্যান্ড অলফ্যাকশন, স্কিন অ্যান্ড টাচ, প্রোপ্রিওসেপশন, এগুলোও কিন্তু আমাদের স্পেশালাইজ সেন্সেশনের মধ্যে আসবে। সো আমরা যদি ছবিটার মধ্যে দেখি, দেখেন আমাদের সাইট, তারপর হিয়ারিং, টাচ, টেস্ট অ্যান্ড স্মেল, এগুলো কিন্তু আমাদের টোটাল স্পেশালাইজ সেন্সেশন। সো আমরা এবার আসি আমাদের পরবর্তী সেকশনে, যেখানে আমরা দেখাচ্ছি যে আমাদের যে সেন্সেশনগুলো আছে, প্রত্যেকটা সেন্সেশন কোনটা কার সাথে কানেক্টেড। যেমন দেখেন আমাদের ভিশনের সাথে, যেহেতু আমরা বলছি ভিশনের সাথে আই রেসপন্সিবল, সো আই হচ্ছে আমাদের রড অ্যান্ড কোন সেল এগুলো, এবং ভিজুয়াল পাথওয়ে আমাদের এই আইয়ের সেন্সেশনের সাথে আছে। এর সাথে আছে হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম, সেখানে আমাদের অডিটরি সিস্টেম ইনভলভড। হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়ামের সাথে শুধুমাত্র যে আমাদের ইয়ার ইনভলভ তা না, এর সাথে আমাদের কিন্তু সেরেব্রাল কর্টেক্স, সেরেবেলার হেমিস্ফিয়ার, সেরেবেলাম, এগুলো সব কিছুই কিন্তু জড়িত। দেখেন আমাদের ইয়ার, ককলিয়ার, ভেস্টিবুলার নার্ভ, অডিটরি নার্ভ, এবং এই হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম, এখানে আমরা কিন্তু সাউন্ড ট্রান্সমিশন, ব্যালেন্স মেনটেন কীভাবে হচ্ছে, অডিশন কীভাবে হচ্ছে, এভরিথিং নিয়ে আমাদের আলোচনা করব। এরপরে অলফ্যাকশন, যেখানে আমরা অলফ্যাকশন মানে আমাদের স্পেশালাইজ সেন্সেশন মানে আমাদের সেন্স, সেখানে আমাদের অলফ্যাক্টরি এপিথেলিয়াম, অলফ্যাক্টরি রিসেপ্টর এবং নিউরাল পাথওয়ে, এবং সেখানে কিভাবে আমরা সেন্সেশনটা পাই, কিভাবে আমরা স্মেল সেন্সেশন পাই, সেইগুলো নিয়ে ডিটেলস আমাদের অলফ্যাকশনে আলোচনা করা হয়। এরপরে আসে আমাদের কি গাস্টেশন বা সেন্সেশন অফ টেস্ট। আমরা যদি কোনো খাবার খাই, তাহলে আমরা কিভাবে তার স্বাদ পাই, টেস্ট বাড দিয়ে কীভাবে আমাদের ব্রেনে সেই ইম্পালসটা পৌঁছায়, সেটা নিয়ে আমাদের
গাস্টেশন বা টেস্ট সেন্সেশন নিয়ে কথা হবে। এছাড়া আমাদের আরেকটা সেন্সেশন আছে টাচ বা প্রোপ্রিওসেশন। এটাকে অনেকে জেনারেল সেন্সেশনের মধ্যেও রাখে, অনেকে আবার এটা স্পেশালাইজ সেন্সেশনের মধ্যেও রাখে। সো সেখানে আমাদের কি মেকানো রিসেপ্টর, থার্মো রিসেপ্টর বা নয়েস রিসেপ্টর, সেগুলো নিয়ে কিন্তু আমাদের এই রিসেপ্টরগুলো আছে। সো এইটা ওভারঅল আমাদের টোটাল স্পেশালাইজ সেন্সেশন। তা আজকে আমরা কোন কোন সেন্সেশন নিয়ে আলোচনা করব? আজকে আমরা হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম, অলফ্যাকশন, সেন্স অফ টেস্ট বা আপনার গাস্টেশন, এই তিনটা টপিক নিয়ে আমাদের মেনলি আজকে আলোচনা করব। আর বাকি সেশনগুলো আমরা চেষ্টা করব যে এর পরবর্তীতে যদি কখনো কোনো সেশন হয় সেটা নিয়ে আমাদের আলোচনা করবো। আজকে কিন্তু আমাদের এই তিনটা টপিকই কিন্তু আজকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম, অলফ্যাকশন অ্যান্ড গাস্টেশন। এবং আমার যেটা মনে হয় আপনারা যারা স্টুডেন্টরা পড়েন তারা এই তিনটা টপিকেই আপনাদের স্পেশালাইজ পোর্শন, এই তিনটা জিনিস পড়তে গেলে আপনাদের অনেক জটিল লাগে আর কি। ঠিক আছে, সো আমরা আসি এর পরের সেকশনে। সো আমরা আরও কিছু অ্যাডিশনাল রেসপন্স আমাদের বডির আছে, যেটা আমাদের মানে কোনো সেন্সেশন না, বাট আমাদের হিউম্যান বডির কিছু স্পেশালাইজ রেসপন্স আছে। কি কি? যেমন আমরা ভয়েস প্রোডাকশন, ঠিক আছে, আমাদের যে ভয়েস প্রোডাকশন আছে, সেই ভয়েস প্রোডাকশন, ডিগ্লুটেশন, স্যালাইভেশন, স্কফ রিফ্লেক্স, স্নিজ রিফ্লেক্স, হ্যাঁ, তারপরে ভমিটিং রিফ্লেক্স, ঠিক আছে, এইগুলা কিন্তু আমাদের স্পেশালাইজড কিছু রিফ্লেক্স যেটা আমাদের হিউম্যান বডিতে হয়। এবং এই প্রত্যেকটা রিফ্লেক্স এটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এফসিপিএস পার্ট 1 যারা স্পেশালি ইএনটিতে যারা পরীক্ষা দিতে চান তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের অল ওভার যারা অন্যান্য সেকশনের যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা এই রেসপন্সগুলো, এই রিফ্লেক্সগুলো নিয়ে এই সেশনে হয়তো আলোচনা করতে পারবো না, কিন্তু আপনাদের বলে রাখলাম ইনশাল্লাহ আমরা পরবর্তী সেশনে আপনাদের রেসপন্সের উপর নির্ভর করে আমরা পরবর্তী সেশনে এই অপশনটা নিয়ে আলোচনা করব। সো দেখেন, আমাদের প্রথমে আমরা যদি হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়ামে আমরা যদি হিয়ারিং এবং ইকুইলিব্রিয়াম বুঝতে চাই, আমাদের প্রথম যে টপিকটা, সেটা বুঝতে গেলে আমাদের আসলে কিছুটা ইয়ারের অ্যানাটমি, যেটা আমরা বলি ছোট্ট একটা অর্গান ইয়ার, কিন্তু সেটা বুঝতে গেলে অনেক জটিল। ঠিক আছে, কিছুটা অ্যানাটমি না বুঝলে আপনি এই হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়ামের ফিজিওলজি বোঝা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। সো আমরা খুব শর্টে, খুব ব্রিফলি এই অ্যানাটমি এখন ডিসকাস করব। ঠিক আছে, দেখেন, আমাদের যদি হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম পড়তে হয়, আমরা সবাই জানি যে আমাদের কানের ইয়ার, এক্সটার্নাল, আমাদের ইয়ারের তিনটা পার্ট আমরা বলি, এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার অ্যান্ড ইনার ইয়ার। সো এক্সটার্নাল ইয়ারে থাকে কি? পিনা। আমাদের এক্সটার্নাল ইয়ারে থাকে কি কি? সেটা আমাদের পিনা থাকে এবং এক্সটার্নাল অডিটরি মিউটাস। এরপরে দেখেন আমাদের এই টিম্প্যানিক মেমব্রেন থাকে, এটা আমাদের মিডিল ইয়ারের পার্ট, দেন এটা আমাদের ইনার ইয়ারের পার্ট। ঠিক আছে, সো এখন যেটা হচ্ছে কি, এক্সটার্নাল ইয়ার থেকে টিম্প্যানিক মেমব্রেন, এবং টিম্প্যানিক মেমব্রেনের পরে এখানে কিন্তু আমাদের ম্যালিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপিস, দেন আমাদের এই যে ককলিও ভেস্টিবুলার নার্ভ, এটা আমাদের ককলিয়া, আর এখানে আমাদের ভেস্টিবিউল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল পার্ট। এবং এরপরে আমাদের কি এই সেন্সেশন, ককলিয়া, অডিটরি, ভেস্টিবুলার যে সেন্সেশন, এই সেন্সেশন কিন্তু আলটিমেটলি ক্রেনিয়াল নার্ভ 7, ফেশিয়াল নার্ভ দিয়ে, আলটিমেটলি ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ দিয়ে, ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস দিয়ে আমাদের কিন্তু আলটিমেটলি ব্রেনে চলে যায়। এছাড়া আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখেন, আমাদের যে এই অডিটরি টিউব, এটা দিয়েও কিন্তু আমাদের এই যে মিডিল ইয়ারের সাথে, মানে আমাদের এই অডিটরি টিউবের সাথে, মানে আমাদের এই যে কানের এখানে যে ন্যাজোফ্যারিংসের, এখানে ন্যাজোফ্যারিংসের সাথে, মানে আমাদের এই নাকের সাথে কিন্তু কানের একটা কানেকশন আছে, সেটা হচ্ছে আমাদের অডিটরি টিউব দিয়ে এভাবে কানেকশন হয়। সো এটা হচ্ছে ওভারঅল একটা কথা। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে দেখেন আমাদের মিডল ইয়ারের কি কি কন্টেন্ট আছে, এটাও একটু জানা দরকার আছে আমাদের। দেখেন, আমরা সবসময় বলছি তাহলে টিম্প্যানিক মেমব্রেন, ঠিক আছে, এরপরে আছে আমাদের অডিটরি অসিকল, মিডল ইয়ার মাসেল, স্ট্যাপিডিয়াস মাসেল এবং টেনসর টিম্পানি মাসেল। এই মাসেলগুলো এগুলো কিন্তু আমাদের আছে। আমরা দেখেন এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের এই ইয়ারের একটা রিফ্লেক্স আছে, সেটাকে আমরা বলি অ্যাকোয়াস্টিক রিফ্লেক্স। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিফ্লেক্স, সেটাকে আমরা বলি অ্যাকোয়াস্টিক রিফ্লেক্স। এই অ্যাকোয়াস্টিক রিফ্লেক্সে কি হয়, আমাদের কান যদি তীব্র মাত্রার কোনো শব্দ যদি আমাদের ব্রেনে আসে, তো এই তীব্রমাত্রার শব্দ আমাদের কান দিয়ে ব্রেনে এমনভাবে পৌঁছাবে যেন তাতে আমাদের ব্রেনের কোনো ক্ষতি না হয়। এই রিফ্লেক্সটা মূলত সেভাবে হয়। এবং এছাড়া এই অ্যাকোয়াস্টিক রিফ্লেক্স দিয়ে কিন্তু আমরা মেলিনগিয়ারিং পেশেন্টদের আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ একটা মানুষ কানে ঠিক মানে ভালো মতো শুনছে, কিন্তু এসে বলতেছে কি সে কানে কিছুই শোনে না। ঠিক আছে, আপনারা যারা ওয়ার্ডে কাজ করেন দেখবেন এরকম অনেক রুগী পাবেন, ডোমেস্টিক ভায়োলেন্সের রুগী বা ফিজিক্যাল অ্যাসল্টের রুগী আপনার কাছে এসে বলবে যে আমি তো কানে কিছুই শুনতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটা সামান্য পরীক্ষা, এই অ্যাকোস্টিক রিফ্লেক্স, যেটা আমরা পিওরটোন অডিওমেট্রি দিয়ে আমরা করতে পারি, সেটা আমাদের আলাদা টপিক, আলাদা ডিসকাশন। শুধু এইটুকু জেনে রাখেন, অ্যাকোস্টিক রিফ্লেক্স দিয়ে আমরা এই মেলিনগিয়ারিং বা এই যে কেউ কানে শুনতে পারছে কিন্তু বলছে যে আমি শুনি না, এই ধরনের মেলিনগিয়ারিং পেশেন্টদের আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। তো সেটা কিভাবে আইডেন্টিফাই করি সেটা বুঝতে গেলে আমাদের কিন্তু এই ছবিটা বুঝতে হবে। দেখেন, আমাদের এইখানে
এই যে এটা হচ্ছে আমাদের ম্যালিয়াস, আর এটা হচ্ছে আমার স্টেপিস। এই ম্যালিয়াসে কিন্তু আমাদের দেখেন এই যে এইখানে টেনসর টিম্পানি মাসেল কিন্তু এখানে আছে, আর এই স্টেপিসের এখানে কিন্তু আমাদের স্টেপিডিয়াস মাসেল আছে। আমরা কিন্তু এর আগের এখানে দেখালাম এই স্টেপিডিয়াস যে মাসেল, এই যে এইখানে কিন্তু এর নার্ভ সাপ্লাই আসে কিন্তু নার্ভ টু স্টেপিডিয়াস, হ্যাঁ, নার্ভ টু স্টেপিডিয়াস দিয়ে এটা সাপ্লাই পায়। আপনারা সবাই জানেন এটা ক্রেনিয়াল নার্ভ 7 দিয়ে সাপ্লাই পায়। আর এইখানে কিন্তু আছে আমাদের কিন্তু এখানে কি আছে, এখানে আমাদের টেনসর টিম্পানি মাসেল আছে। এই টেনসর টিম্পানি মাসেল এটা কিন্তু ট্রাইজেম ম্যান্ডিবুলার নার্ভের পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ডিভিশন দিয়ে এই নার্ভটা সাপ্লাই পায়। এখন আমাদের এই অ্যাকোস্টিক রিফ্লেক্সটা কি হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে সাউন্ড যখন আসে, ধরেন বাইরে থেকে অনেক তীব্র মাত্রা একটা শব্দ আসতেছে, তখন এই শব্দটা যদি আমার ব্রেনে যেতে হয়, আমি এমন একটা কাজ করব দেখেন যাতে আমার ব্রেনে এই শব্দটা তীব্র মাত্রায় না পৌঁছায়। দেখেন এখন একটা কথা দেখেন, শব্দ কি হচ্ছে, এখান থেকে আসতেছে, ও ডিরেক্ট টিএমএ আঘাত করতেছে, আলটিমেটলি টিএমএ ভাইব্রেশন দিচ্ছে, সেখান থেকে কিন্তু আলটিমেটলি ব্রেনে পৌঁছাচ্ছে। এখন আমরা যদি এই অ্যাকোস্টিক রিফ্লেক্সটা যদি হয় তখন কি হবে দেখেন, এই মাসেলটা যদি কোনোভাবে টিম্পানিক মেম, ধরেন এখান থেকে এই আউটার এনভায়রনমেন্ট থেকে এখানে ধরেন টিএম, আমি কথার কথা এটা তো বোঝানোর জন্য বলছি, সে মনে করেন এখান থেকে 2 মিলিমিটার দূরত্ব আছে, ঠিক আছে, এখান থেকে এইটুকু ধরলাম 2 মিলিমিটার দূরত্বে আছে। এখন বাই এনি চান্স এই ভাইব্রেশনটাকে আমি যদি যদি একটু দূরে সরাই দিতে পারি, সে মনে করেন এই জায়গা থেকে এই পর্যন্ত, কথার কথা আপনার বোঝানোর জন্য বলছি, এখানে 5 মিলিমিটার দূরত্বে আছে। এখন এই যে আপনার মনে করেন টেনসর টিম্পানি মাসেল আছে, এই মাসেল যদি কন্ট্রাকশন করে, এই মাসেল যদি একে টেনে ধরে, কন্ট্রাকশন করলে কি হলো, তখন মনে করেন এই যে আমার টিম্পানিক মেমব্রেন আছে, ও কিন্তু এখানে ছিল, তো ওই এদিকে একটু সরে আসলো, তখন কি হলো, তীব্র মাত্রা শব্দ যার কম দূরত্ব অতিক্রম করে এখানে এসে আঘাত করা লাগতেছিল, তখন কিন্তু তীব্র মাত্রা শব্দ ব্রেনে যাচ্ছিল। সো যখনই এই টিম্পানিক রিফ্লেক্সটা হচ্ছে, তখন এই টিএম দূরের দিকে চলে যাচ্ছে এবং আলটিমেটলি সাউন্ডকে কিন্তু বেশি পথ অতিক্রম করতে হচ্ছে, এবং বেশি পথ অতিক্রম করলে কিন্তু আলটিমেটলি আমাদের কি হচ্ছে, ব্রেনে কিন্তু তীব্র মাত্রার শব্দ যে পৌঁছাচ্ছে না। সো এইভাবে কিন্তু আমাদের এই অ্যাকোস্টিক রিফ্লেক্স হচ্ছে। এখন তাহলে কি হচ্ছে, টেনসর টিম্পানি মাসেল যদি কন্ট্রাকশন করে, তাহলে হ্যান্ডেল অফ ম্যালিয়াস এবং এই যে আপনার টিম্পানিক মেমব্রেন, এটা কিন্তু আমাদের মিডিয়ালি মুভ করে। মানে কি হচ্ছে দেখেন, এটা মিডিয়ালি বা অ্যান্টেরিয়রলি আমরা যদি এটা ব্রেনের দিকে চিন্তা করি, ও কিন্তু এই দিকে মিডিয়ালি মুভ করতেছে। এবার আর একটা জিনিস আছেন, সাউন্ডে অতিমাত্রা শব্দ এদিকে ঢুকলো অল্প মাত্রায় গিয়ে, এখন স্টেপিডিয়াস, এখন কি হচ্ছে, ধরেন এখানে এসে ভাইব্রেশন করলো, সেই ভাইব্রেশন মনে করেন এভাবে যাচ্ছে, ম্যালিয়াস ইনকাস পার হয়ে স্টেপিস পার হয়ে ব্রেনে যায় পৌঁছাচ্ছে, তাই তো? এটা হচ্ছে আমার কথা। এখন কি হচ্ছে, এইখানে আমার স্টেপিডিয়াস মাসেল আছে, এই স্টেপিডিয়াস মাসেল আমরা একটু আরেকবার ভালো করে দেখাই। সো এখন কি হচ্ছে, মনে করেন এই আমাদের যে স্টেপিডিয়াস মাসেল আছে, এই স্টেপিডিয়াস মাসেল কিন্তু আবার উল্টা ঘটনা ঘটাচ্ছে। কি ঘটনা ঘটাচ্ছে, স্টেপিডিয়াস মাসেল এ কিন্তু আবার কন্ট্রাকশন যখন করতেছে, তখন কিন্তু এ কিন্তু আবার ল্যাটারালি মুভ করতেছে, মানে এ কিন্তু দেখেন বাইরের দিকে মুভ করবে। এ কি করবে, সাউন্ড ঠিক আছে, এখানে ভাইব্রেশন করে আসলো, এখন এ যদি এইখানে আমার জানেন, আপনারা সবাই জানেন, এখানে আমরা যদি এটা প্রাইমারি টিম্পানিক মেমব্রেন বলি, এটার আর একটা নাম আছে কিন্তু সেকেন্ডারি টিম্পানিক মেমব্রেন, তাই না? আপনারা সবাই জানেন সেকেন্ডারি টিম্পানিক মেমব্রেন, এখান থেকে কিন্তু সাউন্ড আলটিমেটলি ব্রেনে পৌঁছায়। সো আলটিমেটলি এ যদি কন্ট্রাকশন করে, এই সাউন্ড এ যদি এদিকে একটু দূরে নিয়ে আসে, তাহলে কিন্তু এই কন্ট্রাকশনের জন্য শব্দকে আবার সেই বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এবং আলটিমেটলি অ্যাকোস্টিক রিফ্লেক্স হচ্ছে, আমাদের ব্রেনে তীব্র মাত্রার শব্দ যেয়ে আর পৌঁছাচ্ছে না, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের ওভারঅল অ্যাকোস্টিক রিফ্লেক্সটা হচ্ছে। এবং দেখেন আমরা কিন্তু এখানে কি হচ্ছে, এই যে স্টেপিডিয়াস যে মাসেল আমরা লিখে দিছি, ফেশিয়াল নার্ভ দিয়ে কিন্তু এই সাপ্লাইটা পাচ্ছে, এবং টেনসর টিম্পানি মাসেল এই যে ম্যান্ডিবুলার নার্ভ দিয়ে সাপ্লাই পাচ্ছে, ঠিক আছে? সো এটা ছিল আমাদের ওভারঅল অ্যাকোস্টিক রিফ্লেক্স। এটা যদিও আপনাদের মানে অন্য সবাইদের এত লাগবে না, কিন্তু এইটুকু আপনার মোটামুটি একটা গ্রস ধারণা রাখতে হবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেটা অনেকেই বুঝে না, ইনার ইয়ার, অনেক ডিফিকাল্ট একটা টপিক, সেটা হচ্ছে দেখেন আমাদের ওভারঅল আপনাদের এক্সটার্নাল ইয়ার আমি বুঝাইছি। এখন দেখেন আমাদের ইনার ইয়ারের পার্ট কী কী আছে আমরা যদি বলি, একটা হচ্ছে আমরা বলি বনি ল্যাবিরিন্থ, একটা বলি মেমব্রেনাস ল্যাবিরিন্থ। সহজ কথা, শক্ত বোনের ভিতরে যদি নরম যে অংশটা থাকে সেটা মেমব্রেনাস ল্যাবিরিন্থ, উপরে যেটা আছে সেটা বনি ল্যাবিরিন্থ। এখন এই বনি ল্যাবিরিন্থের মধ্যে কি আছে, আমরা এটাকে বলি ভেস্টিবিউল, ঠিক আছে? এই যে পার্টটা, এই যে সরি এই যে পার্টটা, এইটাকে আমরা বলি ভেস্টিবিউল, ঠিক আছে? এই দেখেন আমরা এটাকে নাম দিছি ভেস্টিবিউল, আর এটার নাম আমরা কি দিছি, এটার নাম আমরা দিয়ে দিছি ককলিয়া, ঠিক আছে? এটার নাম দিছি ককলিয়া। তাহলে আমাদের এই ককলিয়া এবং ভেস্টিবিউল, এইটাই কিন্তু আমাদের ইনার ইয়ারের পার্ট, এটা আগে বুঝতে হবে। এখন এই ভেস্টিবিউল
যেটা এই ভেস্টিবিউল কিন্তু বনি ল্যাবিরিন্থের পার্ট, আর এর ভিতরে যেটা আছে সে হচ্ছে আমার মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এই ভেস্টিবিউলের মধ্যে কি কি আছে? ভেস্টিবিউলের মধ্যে আছে কি দেখেন, এই যে ইউট্রিকল, এটা একটু উপরের দিকে আছে, এটা হচ্ছে আমার স্যাকিউল যেটা একটু নিচের দিকে আছে। এছাড়া আর কি আছে? সেমি সার্কুলার ক্যানেল আছে, তাই না? এই যে এইগুলো আমার সেমি সার্কুলার ক্যানেল, এইগুলো কিন্তু আছে। এখন দেখেন এই যে এই যে সেমি সার্কুলার ক্যানেল, ইউট্রিকল, স্যাকিউল, এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ঠিক আছে? এরা কিন্তু এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। ওকে, তাহলে এই যে 90, তাহলে আমার কি হলো? এখন আমার কথা হচ্ছে এই যে বনি ল্যাবিরিন্থ, এটার মধ্যে থাকে পেরিলিম্ফ। পেরিলিম্ফ নামে একটা ফ্লুইড থাকে বনি ল্যাবিরিন্থের মধ্যে। দেখেন আমরা এখানে ছবিটা যখন দেখাইছি, এই যে এটা আমার বনি ল্যাবিরিন্থ, এইখানে থাকে এই বনি ল্যাবিরিন্থের কন্টেন্ট কি? এর মধ্যে থাকে পেরিলিম্ফ, ঠিক আছে? এর মধ্যে থাকে পেরিলিম্ফ। তা পেরিলিম্ফে কি হচ্ছে? এটা সোডিয়াম রিচ একটা কন্টেন্ট, যেখানে সোডিয়ামের পরিমাণ থাকে বেশি। তাহলে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে কিসে বলেন আপনারা? ইসিএফে কিন্তু সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। এরপরে আছে কি আমাদের এটা মেমব্রেনাস ল্যাবিরিন্থ, যেখানে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, তাই না? আপনারা সবাই জানেন। তা পটাশিয়াম আইসিএফের কন্টেন্ট। সো এইভাবে আপনারা একটু মনে রাখতে পারেন যে পেরিলিম্ফ এবং এন্ডোলিম্ফে পটাশিয়াম কন্টেন্ট বেশি আছে, পেরিলিম্ফে সোডিয়াম কন্টেন্ট বেশি আছে। এই কথাটা একটু আপনারা আগে মনে রাখেন, ঠিক আছে? এরপরে আপনারা আসেন দেখেন, তাহলে আমরা কি বললাম? আমাদের ইনার ইয়ারে দুইটা জিনিস, একটা হচ্ছে ভেস্টিবিউল, একটা হচ্ছে ককলিয়া। ভেস্টিবিউল এবং ককলিয়া। ভেস্টিবিউলের মধ্যে কি কি আছে? সেমিসার্কুলার ক্যানেল, ইউট্রিকল অ্যান্ড স্যাকিউল, দিস 3 পার্টস। এটা আছে আমাদের ভেস্টিবিউলের মধ্যে, আর ককলিয়া তো ককলিয়ায় আছে। এখন আমাদের ঘটনা হচ্ছে যে এই বনি ল্যাবিরিন্থ যেটার উপরে কাভারিং, সেটার মধ্যে থাকে পেরিলিম্ফ। সেই পেরিলিম্ফের মধ্যে সোডিয়াম কন্টেন্ট বেশি থাকে, যেটা ইসিএফ এর নির্ভর, এবং আমাদের যেটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ, তার মধ্যে থাকে আইসিএফ এর কন্টেন্ট বেশি থাকে, ঠিক আছে? এখন আমি যদি কাট সেকশন দেখাই, আপনারা দেখেন এখানে কাট সেকশন দেখাচ্ছে। আমরা যদি এই যে ককলিয়া, এটা যদি এইখান থেকে আমরা ককলিয়া যদি আমরা এইখান থেকে কাটি, ঠিক আছে? এই জায়গা থেকে যদি আমরা কাটি, এখান থেকে যদি আমরা কাটি, তাহলে আমরা কি পাবো? দেখেন এখানে উপরে, সবার উপরে, এখানে এটাকে আমরা বলি স্কেলা, এইটাকে আমরা বলি স্কেলা টিম্প্যানি, এটাকে আমরা বলি স্কেলা মিডিয়া, এটাকে আমরা নাম বলি স্কেলা ভেস্টিবুলাই, ঠিক আছে? এটা 3টা পার্টে ভাগ করা হয়েছে, ঠিক আছে? স্কেলা ভেস্টিবুলাই, মিডিয়া, স্কেলা টিম্প্যানি। এবং এইখান থেকে স্পাইরাল নার্ভগুলো, যেগুলো আমাদের ক্রেনিয়াল নার্ভ 8, সেই 8 কিন্তু এই দিক দিয়ে আসে, অ্যাফারেন্ট ফাইবারগুলো এই দিক দিয়ে, এটা দিয়ে ইনার ইয়ারের মধ্যে আলটিমেটলি ঢুকে। মানে এখানে আমাদের টাইপ 1 অ্যান্ড টাইপ 2 হেয়ার সেল থাকে। ডিটেলস আমরা একটু পরে আসবো। সো এরপরে দেখেন এই যে এখানে আমরা এটা কিন্তু দেখাইছি কি এই ককলিয়ার যে বেসিক ইউনিট, যেটাকে আমরা বলি অর্গান অফ কর্টি, ঠিক আছে? অর্গান অফ কর্টি, যেটা আমাদের মেনলি হিয়ারিংয়ের যদি আমাদের বেসিক স্ট্রাকচার বলি, সেটা হচ্ছে আমাদের এই অর্গান অফ কর্টি। তাহলে দেখেন এই যে স্কেলা ভেস্টিবুলাই, মিডিয়া, স্কেলা টিম্প্যানি, এর মাঝে কিন্তু এটা থাকে, এটা অসিয়াস রেটিকুলার ল্যামিনা, এটা স্পাইরাল লিগামেন্ট, এটা স্ট্রায়া ভাস্কুলারিস। এই স্ট্রায়া ভাস্কুলারিস কিন্তু আলটিমেটলি এন্ডোলিম্ফ প্রডিউস করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে এসে দেখেন এই যে আমরা সেই ছবিটা দেখাইছি কাট সেকশনে, একটা পেরিলিম্ফ, একটা এন্ডোলিম্ফ। যদি আমরা এই জায়গাটা কাটি, তাহলে দেখেন এই যে পেরিলিম্ফ আছে, এন্ডোলিম্ফ আছে। এই আমরা সবসময় বলছি পেরিলিম্ফ হচ্ছে সোডিয়াম রিচ একটা কন্টেন্ট, আর এন্ডোলিম্ফ হচ্ছে কি পটাশিয়াম রিচ একটা কন্টেন্ট। তাহলে এটা আমার মেমব্রেনাস ল্যাবিরিন্থ, এটা বনি ল্যাবিরিন্থ। তাহলে ওভারঅল যদি আমি বলি, এই ককলিয়া এবং ভেস্টিবিউল, এই দুইটা পার্ট একত্রিত হয়ে কিন্তু আমার আলটিমেটলি ইনার ইয়ার তৈরি করতেছে। এখন ফাংশনটা কি? এই ককলিয়া যেটা, সেটা তো আমি বলে দিলাম, এটা আমাদের হিয়ারিংয়ে কাজ করছে। আর এই ভেস্টিবিউল যেটা, এটা কিন্তু আমাদের ইকুইলিব্রিয়ামে কাজ করতেছে, ঠিক আছে? ইকুইলিব্রিয়ামে এটা কিন্তু কাজ করছে। এখন ইকুইলিব্রিয়াম জিনিসটা কি, এটা বুঝতে হবে। ইকুইলিব্রিয়াম কি, যেটা আমরা বলি স্টেট অফ ব্যালেন্স, এটা নিয়ে ডিটেলস আমরা একটু পরেই বলবো, ঠিক আছে? তাহলে আমাদের আগে অ্যানাটমিটা বুঝতে হবে। আর তারপরে কি দেখেন, ককলিয়ার এটাকে আমরা বলি অ্যাপেক্স, এটার অ্যাপেক্স, আর দেখেন এটা হচ্ছে বেজ। আমরা বলি ককলিয়ার যে বেজ, এই ককলিয়ার কাট সেকশনের এটা একটা হচ্ছে অ্যাপেক্স আর একটা হচ্ছে বেজ। সো আপনার একটা কথা মনে রাখবেন, বি ফর বেজ, বি ফর বেশি, ঠিক আছে? তার মানে বেশি ফ্রিকোয়েন্সির যে সাউন্ডগুলো আছে, যেমন হচ্ছে 20,000 হার্জ, বেশি ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো আমাদের বেজে থাকে, আর অ্যাপেক্সে কিন্তু কম ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলো থাকে, ঠিক আছে? এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে এটা আমাদের মোটামুটি গেল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। আরও আমরা ডিটেলস পড়বো, প্রত্যেকটার আরও ডিটেলস করে আমরা দেখবো। দেখেন এটা আমাদের ওভারঅল যদি ককলিয়ার এখন আমরা ককলিয়ার ডিটেলসটা একটু আপনাদের দেখাচ্ছি। সেটা কি, আমরা যদি মানে
ছবিগুলো আপনাদের এই যে এই এত সুন্দর সুন্দর ছবি এগুলো কিন্তু কালেক্ট করতে হয়েছে বিভিন্ন রকম টেক্সট বই, যে এই ছবিগুলো আপনার জন্য সব থেকে বুঝতে সহজ হবে, আমরা সেই ছবিগুলো কিন্তু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে আমরা তো মানে আমাদের ইনার ইয়ার বুঝতে কঠিন হয় কেন, কারণ হচ্ছে আমাদের মনের মধ্যে এর ছবিটাই আনতে পারি না, আমরা এর কনসেপশনটাই মাথায় আনতে পারি না, এই জন্য হচ্ছে প্রবলেমটা হয়। সো দেখেন আমাদের এটা হচ্ছে ভেস্টিবুলার মেমব্রেন, ঠিক আছে। সো এটা কি হচ্ছে কি আমাদের ভেস্টিবুলার মেমব্রেন, আমরা অলরেডি বলছি। এখন এই ভেস্টিবুলার মেমব্রেন কি, বেজিলার মেমব্রেন কি, আমাদের এই যে বেজিলার মেমব্রেন নামেই বোঝা যাচ্ছে যেটা বেজে আছে সেটা হচ্ছে বেজিলার মেমব্রেন। ভেস্টিবুলার মেমব্রেন যেটা আমাদের উপরের দিকে আছে, এর সহজভাবে বুঝতে গেলে আপনি এইভাবে বুঝবেন। তাহলে স্কেলার ভেস্টিবুলা, স্কেলার টিম্পানি আর বেজিলার মেমব্রেন, এবং এখানে আলটিমেটলি এই যে ককলিয়ার ব্রাঞ্চ অফ নার্ভগুলো, এই নার্ভগুলো কিন্তু আমাদের আলটিমেটলি ঢুকছে স্পাইরাল অর্গান অফ কর্টি। তাহলে স্কেলার ভেস্টিবুলাই আছে উপরে, আপনার মনে রাখবেন এটা উপরে, টিম্পানি আছে নিচে, আর এই মাঝের এই অংশটাকে আমরা বলছি স্কেলার মিডিয়া। এইটা নিয়ে আমাদের মেন ঘটনা। এবং এই স্কেলার ভেস্টিবুলাই এখানে কিন্তু থাকে পেরিলিম্ফ, ঠিক আছে, এইখানেও থাকে পেরিলিম্ফ, আর এই মাঝের যে অংশ এইখানে থাকে কিন্তু আমাদের এন্ডোলিম্ফ, ঠিক আছে। তাহলে এই পেরিলিম্ফ এবং এন্ডোলিম্ফ, এইটারই ছবিটা আমরা দেখেন এখানে আমরা দেখাইছি যখন কাট সেকশনে ককলিয়ার একটা ডাক্ট আছে, স্কেলার টিম্পানি, এই যে স্পাইরাল গ্যাংলিয়ন, এই স্পাইরাল গ্যাংলিয়ন কিন্তু এই যে ক্রেনিয়াল নার্ভ 8, যে কোনো নার্ভগুলো যখন একত্রিত হয় একটা জায়গায় হয় তখনই তো সে একটা গ্যাংলিয়ন তৈরি করে। সো আমাদের যে ক্রেনিয়াল নার্ভ অডিশনে যেটা আমাদের লাগছে সেটাকে আমরা কিন্তু বলতেছি এইরকমভাবে তারা স্পাইরাল গ্যাংলিয়ন তৈরি করে, ঠিক আছে। এটা সেকশন ককলিয়া আমরা বলি, ঠিক আছে। এটা আমাদের ওভারঅল, তাহলে আমাদের ককলিয়া নিয়ে ধারণা শেষ। এরপরে আসেন আমাদের অর্গান অফ কর্টি, আমরা হিয়ারিংয়ের মধ্যে আসি, মানে ককলিয়া নিয়ে আগে আলোচনা করতেছি। অর্গান অফ কর্টি এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ফিগার, যেটা হচ্ছে দেখেন আমাদের এইখানে এই যে অ্যাফারেন্ট যে ফাইবারগুলো আসছে, দেখেন এইখানে আমার একটা ইনার হেয়ার সেল আছে, দেখেন ইনার হেয়ার সেল অনলি একটা, আর আউটার হেয়ার সেল দেখেন ও কিন্তু 3টা, ঠিক আছে। তারপরে আছে কি কিছু আপনার সাপোর্টিং সেল আছে, ঠিক আছে, এই কিছু সাপোর্টিং সেল আছে, সেটা কি কি বচার সেল, ডিটার সেল, হ্যানসেন সেল, ঠিক আছে। আমরা এটা এরকম নামে মনে রাখি, বিসিডি মানে বচার সেল, তারপরে ক্লসেন সেল, ডিটার সেল, ঠিক আছে, এই যে ক্লডিয়াস সেল, ঠিক আছে, বিসিডি, এইভাবে আমরা মনে রাখতে পারি। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন এই যে ইনার হেয়ার সেলে দেখেন এই যে টেক্টোরিয়াল মেমব্রেন উপরের দিকে আছে, এর নিচে আছে কিন্তু রেটিকুলার ল্যামিনা, যেটাকে আমরা বলি ফ্রি এন্ড অফ আউটার হেয়ার সেল। দেখেন এই রেটিকুলার ল্যামিনার এই ফ্রি এন্ড যেটা, এটাই কিন্তু আলটিমেটলি এসে কিন্তু এই যে আউটার হেয়ার সেলের বাইরের পার্টটা তৈরি করতেছে, ঠিক আছে। আর ইনার হেয়ার সেলে কিন্তু আছেই। তাহলে এইটা আলটিমেটলি স্পাইরাল গ্যাংলিয়ন তৈরি করলো, বেজিলার মেমব্রেন আসে। এখন এই ছবিটা যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, আরেকটু ক্লোজভাবে দেখি, দেখেন এইখানে দেখেন এটা আমার একটা ইনার হেয়ার সেল, ঠিক আছে, এইটা আমার আউটার হেয়ার সেল, দুইটার মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা আমরা একটু পরেই বলবো। তাহলে এটা আমার ইনার হেয়ার সেল, এটা আমার আউটার হেয়ার সেল, এটা বেজিলার মেমব্রেন, এটা পিলার সেল, এবং বাকি সব কিছু আছে, ঠিক আছে, সাব স্টেরোসিলিয়ার, এর নিয়ে আমরা ডিটেলস আসবো। সো আমাদের ওভারঅল এই মনে করেন অর্গান অফ কর্টি হচ্ছে এতটুকু। এরপরে আসেন, এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ছবি, সেটা হচ্ছে কি টোটাল ওভারঅল একটা আমাদের আইডিয়াতে আসলো, তাই না। আমরা ককলিয়া নিয়ে কিন্তু এই যে এইটুকু নিয়ে কিন্তু এতক্ষণ আলোচনা করলাম, মানে যেটা আমাদের অর্গান অফ হিয়ারিং সেটার বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা কি বুঝালাম এতক্ষণ, আপনারা যারা আমার সাথে আছেন আমার সাথে একটু বলবেন যে তাহলে আমার কথা হচ্ছে ইয়ারের ফাংশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে অডিশন, একটা হচ্ছে ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম। অডিশন বা আপনার মনে করেন যে হিয়ারিং, এটাতে মেন ইনভলভ অর্গান কি, ইনার ইয়ারের ককলিয়া। এখন ককলিয়ার বেসিক স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে অর্গান অফ কর্টি। এখন আপনি যদি ককলিয়ার অর্গান অফ কর্টির মধ্যে কি কি আছে সেটা আপনাদের বলছে, একটা আউটার হেয়ার সেল, ইনার হেয়ার সেল, ইনার হেয়ার সেলের সংখ্যা কম, আউটার হেয়ার সেলের সংখ্যা তিনটা ছিল। এরপরে আছে আমাদের যে ককলিয়ার যে নার্ভ আছে সেই নার্ভ। এরপরে কি আছে, কিছু সাপোর্টিং সেল আছে, কিছু মনে করেন যে আপনার উপরে দিয়ে কিছু স্কেলার মিডিয়া, কিছু ভেস্টিবুলার মেমব্রেন আছে, কিছু আপনার বেজিলার মেমব্রেন আছে, ঠিক আছে। এবার ওভারঅল আছে। তাহলে এখন আমরা যদি ককলিয়া শেষ করি তাহলে আমার বাদ আছে কি, বাদ আছে কিন্তু আমার ভেস্টিবিউল, তাই না। আমরা কি বলছিলাম, ককলিয়া এবং ভেস্টিবিউল এটাই কিন্তু আমার ইনার ইয়ারের পার্ট, তাই না। সো এই যে ভেস্টিবিউল, এই ভেস্টিবিউলে আছে ইউট্রিকল এবং স্যাকিউল। সো ইউট্রিকল এবং স্যাকিউলের কি কি আছে, ইউট্রিকল এবং স্যাকিউলের ম্যাকুলা আছে, কি কি দেখেন, এটা হচ্ছে আমার ইউট্রিকুলার ম্যাকুলা, এটা আমার স্যাকুলার ম্যাকুলা। আমরা যেমন ওই ককলিয়ার ক্ষেত্রে কি বলছি, ককলিয়ার বেসিক স্ট্রাকচারের নাম কি বলছি, অর্গান অফ কর্টি। তখন আমাদের ভেস্টিবুলের মধ্যে কি কি আছে, যদি আমি ওভারঅল চিন্তা করি তিনটা জিনিস আছে, একটা হচ্ছে সেমিসার্কুলার ক্যানেল, দ্যাট ইজ দিস সেমিসার্কুলার ক্যানেল,
একটা হচ্ছে ইউট্রিকল যেটা উপরের দিকে থাকে, একটা স্যাকিউল, মানে ওভারঅলে ছবি দেখে বোঝানোর জন্য বলছি, উপর নিচ বলে কোনো কথা নেই। একটা এই যে এখানে আছে ইউট্রিকল, নিচে আছে আমার স্যাকিউল, ক্লিয়ার? আচ্ছা, এইখানে এই দুটো জিনিস আছে। এখন দেখেন এই ভেস্টিবিউল যেটা আমরা বলছি ইউট্রিকল স্যাকিউল, আর এই যে সেমিসার্কুলার ক্যানেল, এর কী কী আছে? অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং হরাইজন্টাল। ঠিক আছে, আমাদের 3টা ফাইবার আছে, এটা অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র, এইটা হচ্ছে পোস্টেরিয়র, এটা আমার হরাইজন্টাল। এখন আরেকটা সুন্দর একটা জিনিস আপনার একটু বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে আমার সেমিসার্কুলার ক্যানেলের এই জায়গাটাতে একটু ফোলা মতো অংশ আছে। এই জায়গাটার নাম আমরা বলছি কি? অ্যাম্পুলা। ঠিক আছে, এই জায়গাটার আমরা নাম কি বলছি? অ্যাম্পুলা। ঠিক আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা আপনার মনে রাখতে হবে, নাহলে আপনি কিন্তু ব্যালেন্স কি এটা বুঝতে পারবেন না। তাহলে এইটা হচ্ছে আমার নাম হচ্ছে কি? অ্যাম্পুলা। অ্যাম্পুলার মধ্যে কি থাকে? একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে অ্যাম্পুলার মধ্যে থাকে কুপুলা। ঠিক আছে, তাহলে আমি ওই যে বললাম হেয়ারিংয়ে লাগে ককলিয়া, ককলিয়ার বেসিক স্ট্রাকচার হচ্ছে কি? অর্গান অফ কর্টি। তাহলে ব্যালেন্সে ইকুইলিব্রিয়ামে কি কি আছে? ইকুইলিব্রিয়ামে আছে সেমিসার্কুলার ক্যানেল, ইউট্রিকল এবং স্যাকিউল। সেমিসার্কুলার ক্যানেল হচ্ছে কি? রোটেশনাল অ্যাক্সিলারেশন, ইউট্রিকল স্যাকিউল হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেশন। সেগুলো নিয়ে আমরা একটু পরেই আসবো। এখন আগে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে একটা স্ট্রাকচারের বেসিক একটা, আমরা তো মানে কানে শুনছি, আমি যে দাঁড়ায় কথা বলতেছি, এই যে সুন্দর দাঁড়ায় আসছে, এই দিক ওদিক পড়ে যাচ্ছি না। কেন পড়ে যাচ্ছি না? কারণ আমাদের এই ব্যালেন্সটা কিন্তু খুবই সুন্দরভাবে মেনটেন হচ্ছে, না হলে কিন্তু আমরা পড়ে যেতাম। ঠিক আছে, সো এই যে ব্যালেন্সটা মেনটেন করতে গেলে কোন অর্গান, তার বেসিক স্ট্রাকচারটা কী, সেটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি এগুলো বুঝবেন না। সো এই জায়গাগুলো আমাদের স্টুডেন্টরা অনেক সময় অ্যাভয়েড করে, এবং আমাদের কিন্তু এখন কিন্তু আমাদের স্যাররা কিন্তু অনেক মাইক্রোস্কোপিক লেভেলে কোশ্চেন করতেছে। কেমন বলি? বিগত আপনার মার্চ 2023 সেশনে একটা কোশ্চেন আসছিল, টিপ লিঙ্ক অফ হেয়ার সেল স্টিমুলেটেড হলে কি হয়? টিপ লিঙ্ক অফ হেয়ার সেল, তাহলে চিন্তা করেন, ওটা কিন্তু আমাদের কানের হেয়ার সেলের টিপে যে লিঙ্ক আছে, সেটার হেয়ার সেল স্টিমুলেটেড হলে কি হবে? ডিপোলারাইজেশন কিভাবে হবে? তাহলে স্যাররা কিন্তু আপনাকে ওই মাইক্রোস্কোপিক ডেপথে কিন্তু এরকম কিছু কোশ্চেন দিচ্ছে, দিয়ে স্যাররা কি জাজ করতে যাচ্ছে যে আপনার পড়ার ডেপটা কত দূর। আপনি কি শুধু শিট পড়ে একটা সুপারফিশিয়াল ভিশন নিয়ে পরীক্ষায় গেছেন? আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি মেডিসিন হোক, সার্জারি হোক, গাইনিওপস হোক, যেখানে হোক, পেডিয়াট্রিক্স হোক, যেখানেই থাকেন না কেন, আপনাকে কিন্তু এই স্পেশাল সেন্সের এই বেসিকগুলা, এগুলো কিন্তু আপনাকে জানতেই হবে। না জানা ছাড়া কোনো, তাহলে আপনি যদি না জানেন, স্যাররা কিন্তু ঠিকইভাবে আপনাকে পাকড়াও করে ধরবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে এইটা হচ্ছে কি? সেমি সার্কুলার ক্যানেল, প্রত্যেকটা এরকম এক জায়গায় মিলিত হয়ে এই অ্যাম্পুলা তৈরি করতেছে। এই অ্যাম্পুলার মধ্যে থাকে কুপুলা। এই কুপুলার মধ্যে কিন্তু আমার কিনোসিলিয়াম থাকে। ঠিক আছে, কিনোসিলিয়াম থাকে। এখন এই যে ভেস্টিবুলার কিনোসিলিয়াম, মানে এই সেমিসার্কুলার ক্যানেলের কিনোসিলিয়াম আর এই ইউট্রিকল স্যাকিউল, এর মধ্যেও কিন্তু একটা কিনোসিলিয়াম থাকে। দুইটার স্ট্রাকচারগত একটু পার্থক্য আছে, সেগুলো আমরা একটু বলবো। তাহলে এটা আমার তাহলে সহজভাবে বললাম, সেমিসার্কুলার ক্যানেল, এর মধ্যে থাকে সেমিসার্কুলার ডাক্ট, এটা হচ্ছে আমার রোটেশনাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, রোটেশনাল মানে আমি যদি ডান বা বামে যদি ঘুরি, বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ঠিক আছে, সেটাতে সেমিসার্কুলার এই ডাকটা কিন্তু ইনভলভ হবে, বা সেমিসার্কুলার ক্যানেল ইনভলভ হবে। এবার হচ্ছে কি? লিনিয়ার অ্যাক্সিলারেশন, মানে আমি তো সহজভাবে বলি, এই যে আমি সোজাভাবে হাঁটতেছি, এই যে সামনে পিছে হাঁটতেছি, এই যে ডিরেক্ট সোজা লাইনে হাঁটতেছি, অথবা বাসে করে কোথাও ট্রাভেল করতেছি, দ্যাট ইজ লিনিয়ার অ্যাক্সিলারেশন। আর আমি মনে করি এই যে ডান দিকে ঘুরলাম, এই যে বাম দিকে ঘুরলাম, এই যে ডান বামে ঘুরছি, সেটা হচ্ছে আমার রোটেশনাল অ্যাক্সিলারেশন। সো আমি এই যে ডানে ঘুরতেছি, বামে ঘুরতেছি, এই যে রোটেশনাল অ্যাক্সিলারেশন, সেইটার সময় স্টিমুলেটেড হবে আমার সেমিসার্কুলার ক্যানেল। আর যখন আমি সোজা সামনের দিকে হেঁটে যাচ্ছি, পিছনের দিকে হেঁটে যাচ্ছি, যে এইটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেশন বা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, সেখানে কিন্তু আমার এই ইউট্রিকল বা স্যাকিউল ইনভলভ হবে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমি কি বলছি আপনাকে সহজভাবে বুঝাইলাম, সেমিসার্কুলার ক্যানেলের বেসিক স্ট্রাকচারটার নাম হচ্ছে কুপুলা। ওকে, তাহলে ইউট্রিকল এবং স্যাকিউলের বেসিক স্ট্রাকচার নাম কি? সেটার নাম হচ্ছে ম্যাকুলা। তাহলে আপনার খুব ভালোভাবে আপনি চিন্তা করেন, তাহলে আমার কানের মধ্যে কী কী আছে ইনার ইয়ারে? একটা হচ্ছে ককলিয়া, একটা হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউলের মধ্যে কী কী আছে? সেমিসার্কুলার ক্যানেল, তারপরে আপনার ইউট্রিকল অ্যান্ড স্যাকিউল। সেমিসার্কুলার ক্যানেলের বেসিক স্ট্রাকচারের নাম কি? কুপুলা। ইউট্রিকল এবং স্যাকিউলের বেসিক স্ট্রাকচারের নাম কি? আপনার ম্যাকুলা। তাহলে কুপুলা, ম্যাকুলা, অর্গান অফ কর্টি। কুপুলা, ম্যাকুলা, কর্টি। আপনি একদম তিনটা স্ট্রাকচার মনে রাখলেন। তাহলে একজন কানের একটা কাজ হচ্ছে অডিশন,
আর একটা কাজ হচ্ছে ইকুইলিব্রিয়াম। আমরা ডিটেলস আর একটু পরেই আসবো, আগে আমরা একটু স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করি। তাহলে এই যে ম্যাকুলা, এই ম্যাকুলার একটা স্পেশালাইজ বৈশিষ্ট্য আছে কি, এর মাথায় দেখেন ওটোলিথিক মেমব্রেন আছে, তার মধ্যে থাকে ওটোলিথ। এই ওটোলিথ হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট রিচ একটা কন্টেন্ট, মানে ক্যালসিয়াম কন্টেন্ট এখানে বেশি থাকে। অর্থাৎ এই জায়গাটা দেখেন এখানেও কিন্তু হেয়ার সেল আছে, সাপোর্টিং সেল আছে। আপনার একটা জিনিস সবসময় ভুল হয়, আমরা মনে করি কি কানের হেয়ার সেলের নিয়ে যখন কথা বলি তখন সবসময় মনে হয় কি এটাকে মনে হয় ককলিয়ার হেয়ার সেল নিয়ে কথা বলা হচ্ছে। তার মাথায় রাখতে হবে হেয়ার সেল কিন্তু এই ককলিয়াতেও আছে, হেয়ার সেল কিন্তু এই ইউট্রিকলেও আছে, হেয়ার সেল কিন্তু এই সেমি সার্কুলার ডাক্টেও আছে। 3 জায়গায় হেয়ার সেল আছে, কিন্তু এই 3 জায়গায় হেয়ার সেলের মধ্যে কিছুটা স্ট্রাকচারাল পার্থক্য আছে। তাহলে দেখেন আমি কিন্তু আপনার একদম মাইক্রোস্কোপিক লেভেলে আপনার একদম ডেপথে ঢুকে যাচ্ছে আপনার বোঝানোর জন্য। সো আপনাকে কিন্তু আমার সাথে কন্টিনিউয়াসলি থাকতে হবে। আপনারা যারা লাইভে আছেন, যারা কমেন্ট করছেন, আমি হয়তো দেখতে পাচ্ছি না, সো আপনারা আমাদের লাইভে থাকে আমি কোনো কোশ্চেন করলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ইন্টারঅ্যাক্টিভ সেশন হতে পারলে খুব ভালো লাগতো। তো সমস্যা নাই, আপনারা যারা দূরে আছেন অবশ্যই আমার সাথে পার্টিসিপেট করবেন। তাহলে সেটা হচ্ছে কি দেখেন এদের হেয়ার সেলের একটা স্পেশালাইজ বৈশিষ্ট্য, এদের হেয়ার সেলগুলো কিন্তু এই ওটোলিথের মধ্যে কিন্তু ডুবানো আছে, ঠিক আছে। এই যে আমরা যেটা বলছিলাম ক্যালসিয়াম রিচ, এবং দেখেন এরও কিন্তু কিনোসিলিয়া আছে, এর স্টেরোসিলিয়া আছে। কিনোসিলিয়া স্টেরোসিলিয়া কি একটা বড় একটা মনে করেন হেয়ার সেলের এই বড় একটা অংশ, আর এগুলো হচ্ছে ছোট ছোট অংশ, মানে যেগুলো তার আস্তে আস্তে পাশাপাশি থাকে। বড় যে সর্দার, আমরা এর বলি মনে করেন যে লিডার, সর্দার বা লিডার, ঠিক আছে, এই হচ্ছে লিডার। আর এর আশেপাশে এরা যারা আছে মনে করেন তার কর্মী, ঠিক আছে। সো তারা হচ্ছে স্টেরোসিলিয়া। তাহলে এটা হচ্ছে আমার ওভারঅল একটা বেসিক স্ট্রাকচার। এখন আপনারা যদি সব বুঝেন, এই সব কিছুর একটা থিম হচ্ছে আমাদের এরপরেই আছে, ঠিক আছে। সব কিছুর একটা থিম, এটা হচ্ছে আমার সব কিছুর থিম। আপনারা যদি এটা ভালো করে বুঝেন, আমি এতক্ষণ যা বোঝাইলাম দেখেন এখানে সেগুলাই বলা আছে। দেখেন আমি কি বলছি, সেমি সার্কুলার ক্যানেল, ইউটিকলন সাইকেল, সেটা হচ্ছে কি আমার ভেস্টিবুলার পার্ট, তাই না? সেজন্য আমি লিখছি কি ওটা ভেস্টিবুলার সিস্টেম। তাহলে সেমি সার্কুলার ক্যানেল এবং ইউটিকল সাইকেল, এর মধ্যে কি কি আছে দেখেন, যেটা আমরা যে বললাম এটা আমার হচ্ছে কি রোটেশনাল অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে আমার লিনিয়ার অ্যাক্সিলারেশন বা গ্র্যাভিটি, ঠিক আছে। এই যে সেটা দেখালাম, এই যে আমার অ্যাম্পুলা, এই যে কুপুলা, দেখেন এখানে কিনোসিলিয়াম আছে, কিন্তু এখানে কিন্তু স্টেরোসিলিয়া ওইভাবে নাই, এবং এখানে কিন্তু ক্রিস্টা অ্যাম্পুলারিস আছে, যেটা এই অ্যাম্পিউলের মতো আছে, সেটা ক্রিস্টা অ্যাম্পুলারিস, ঠিক আছে। কুপুলার ভিতরে থাকে ক্রিস্টা, আরও ভিতরে ঢুকলে আপনার কি আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি ম্যাকুলা, মানে ইউট্রিকল এবং স্যাকুলাম, যেটা বললাম এর বেসিক স্ট্রাকচার। সেটার মধ্যে দেখেন এই যে ওটোলিথ, জিলেটিনাস সাবস্টেন্স, এখানে টাইপ 1 আর টাইপ 2 হেয়ার সেল আছে। আমরা ডিটেলস টাইপ 1 টাইপ 2 হেয়ার সেল একটু পরেই বলবো। সো এটা গেল। আপনার দেখেন আরও একটা ছবি আপনার দেখাচ্ছে, এটা হচ্ছে গাইটনের ছবি। দেখেন আপনারা এই যে ক্রিস্টা অ্যাম্পুলারিস, আমরা প্রত্যেকটার বেসিক স্ট্রাকচারে একটা করে করে ছবি দিয়ে দিচ্ছি আপনার বোঝার জন্য, ঠিক আছে। এবং এই যে সেই একই কথা, জিলেটিনাস সেল থাকে, আপনাদের একই ছবি বারবার দেখাচ্ছি, জানো আপনার কোনোভাবে এই কনসেপশন বুঝতে কোনোভাবে যেন কোনো ঘাটতি না হয়, এই জন্য কিন্তু একই ছবি বারবার দেখাচ্ছে। সো দেখেন আমরা তাহলে যেটা বলছিলাম এতক্ষণ যা বুঝাইলাম সেইটার একটা ছবি আপনার, এটা আমরা জ্যানকুরিয়া থেকে নিয়ে আসছি, জ্যানকুরিয়া হিস্টোলজির যে বই সেখান থেকে কিন্তু এইগুলো নিয়ে আসা। সেটা দেখেন এই যে আমরা যেটা বলছিলাম বনি ল্যাবিরিন্থ এবং মেমব্রেনাস ল্যাবিরিন্থ। যারা আপনার আমার সাথে আছেন বলেন বনি ল্যাবিরিন্থের মধ্যে কি থাকে আর মেমব্রেনাস ল্যাবিরিন্থের মধ্যে কি থাকে? যারা আমার সাথে আছেন, যারা এতক্ষণ আজকে ক্লাসে আছেন, আপনারা হয়তো আমি শুনতে পাচ্ছি না, কিন্তু নিজে মনে মনে বলার চেষ্টা করেন। বনি ল্যাবিরিন্থের মধ্যে থাকে কিন্তু পেরিলিম, আর মেমব্রেনাস ল্যাবিরিন্থের মধ্যে থাকে কি এন্ডোলিম, তাই না? তাহলে পেরিলিম্ফের মধ্যে কি আমরা সবসময় বলছিলাম, পেরিলিম কি, পি ফর পেরিলিম, পেরিলিম্ফের মধ্যে ইসিএফ রিচ প্রোডাক্ট বেশি থাকে। তাহলে পেরিলিম ইসিএফ বা তার সোডিয়াম কন্টেন্ট বেশি, আর এন্ডোলিম আইসিএফ তার পটাশিয়াম কন্টেন্ট বেশি, ঠিক আছে। তাহলে এন্ডোলিম কোথায় থাকে? ইনার এয়ারের মধ্যে, ঠিক আছে, মেমব্রেনাস ল্যাবিরিন্থের মধ্যে থাকে। তো ঠিক আছে, আমি তাহলে আসি। দেখেন এই যে আমার পেরিলিম, তার মধ্যে কী কী আছে দেখেন, বনি ল্যাবিরিন্থের মধ্যে কী কী, ভেস্টিবিউল, সেমিসার্কুলার ক্যানেল, সেমিসার্কুলার আর ককলিয়া। পরীক্ষার সময় অনেক সময় এখানে পরীক্ষায় আসে যে কোনটা মেমব্রেনাস ল্যাবিরিন্থের পার্ট, কোনটা বনি ল্যাবিরিন্থের পার্ট। যাদের এই ল্যাবিরিন্থ মানে কিন্তু গোলক ধাঁধা, তাই না? এই ল্যাবিরিন্থ যেহেতু গোলক ধাঁধা, সো এই গোলক ধাঁধার মধ্যে পড়তে যেয়ে কিন্তু অনেকেই এই গোলক ধাঁধার মধ্যে আটকায় যায়। তো ঠিক আছে, সো এটা হচ্ছে আমার এই ল্যাবিরিন্থ মানে গোলক ধাঁধা, এই ধাঁধার মধ্যে আটকানো যাবে না। বনি ল্যাবিরিন্থ মানে কি, সহজ কথা হচ্ছে একদম বোন দিয়ে, মানে বোনের মতো, আপনি মনে রাখবেন বোনসের মতো বনি ল্যাবিরিন্থ, তার মধ্যে নরম একটা অংশ আছে, সেটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। সো আমি যেটা বলছি ভেস্টিবিউল, তাহলে আমি ভেস্টিবিউলের মধ্যে কী কী ছিল আমার, ইউটিকল স্যাকিউল, সেমিসার্কুলার ক্যানেল, সেটা হচ্ছে সেমিসার্কুলার ডাক্ট, এবং ককলিয়ার মধ্যে আছে ককলিয়ার ডাক্ট, ঠিক আছে। তাহলে আমাদের কথা হচ্ছে কি, আমরা এতক্ষণ বলছিলাম যে ভেস্টিবিউলের মধ্যে 3টা পার্ট, ভেস্টিবিউলের মধ্যে আসলে 2টা পার্ট, সেটা হচ্ছে ইউট্রিকল এবং স্যাকিউল, সেমিসার্কুলার ক্যানেল হচ্ছে সেমিসার্কুলার ডাক্ট, আর ককলিয়ার মধ্যে আছে ককলিয়ার ডাক্ট, ওকে। এরপরে এর প্রত্যেকটার সেন্সরি রিসেপ্টর আছে, সেটা কি কি, সেটা হচ্ছে ম্যাকুলা,
ক্রিস্টা অ্যাম্পুলারিস এবং স্পাইরাল অর্গান। ম্যাকুলাকে আমি এটাকে বলি গ্র্যাভিটি রিসেপ্টর। কারণ কি আমি এই যে বলছি দেখেন, ডিটেক্ট লিনিয়ার মুভমেন্ট অ্যান্ড স্ট্যাটিক পজিশন অফ দ্য হেড। আমরা যেটা বললাম সোজা রাস্তায় যেটা চলি সেটা, ঠিক আছে। আর এটা হচ্ছে রোটেশনাল মুভমেন্ট এবং এটা কি সাউন্ড ডিটেকশন করে। আমরা কিন্তু ওভারঅল বেসিক স্ট্রাকচারটা কিন্তু আপনাকে বুঝাই ফেলছি। আপনারা যারা আমার সাথে আছেন আপনারা কমেন্টে রিপ্লাই করেন, আপনাকে বুঝছেন এই জিনিসগুলা, ঠিক আছে। আমার বিশ্বাস আপনারা কনসেপশনগুলো বুঝছেন। তাহলে এইটাই কিন্তু আমার ওভারঅল বেসিক অ্যানাটমির স্ট্রাকচার। এখন আমরা কিন্তু ফিজিওলজির মধ্যে ঢুকবো, ঠিক আছে। আচ্ছা, ফিজিওলজির মধ্যে ঢোকার আগে আমরা এতক্ষণ যা পড়ালাম সেটার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে এই যে আমাদের কুপুলা, তাই না। আমরা কুপুলা মানে সেমি সার্কুলার যে ক্যানেল নিয়ে কথা বলছিলাম এতক্ষণ, আমরা আপনার ইউট্রিকল সাইকেল নিয়ে একটু কথা বললাম, সেমি সার্কুলার ক্যানেলের একটু ডিটেলসে ঢুকি। দেখেন আমরা যেটা বলছিলাম এই যে উপর যে অংশটা সেটা ছিল আমার অ্যাম্পুলা বলছিলাম। এক মিনিট, আমরা যেটা বলছিলাম যেটাকে আমরা অ্যাম্পুলা বলছিলাম, ঠিক আছে, সেটাকে আমরা বলছি ক্রিস্টা অ্যাম্পুলারিস। সো এটা হচ্ছে আমার ক্রিস্টা অ্যাম্পুলারিস, তাই না। এই যে ক্রিস্টা অ্যাম্পুলারিস দেখেন এর মধ্যেও হেয়ার সেল আছে। এটা অনেকে ভুল করে যে সেমি সার্কুলার ক্যানেলের মধ্যে আবার হেয়ার সেল আছে নাকি। তো যারা বুঝে না তারা এই ভুলগুলো করে। এর মধ্যে দেখেন এই যে কুপুলা আছে, এই যে আমার এন্ডোলিম্ফ আছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু এখান থেকে কাট সেকশন, সেমি সার্কুলার ক্যানেলের এই যে একটা কাট সেকশন, এই কাট সেকশনই কিন্তু এটা বড় করে দেখানো হচ্ছে, ঠিক আছে। এইটা গেল। এখন এই প্রত্যেকটা এই যে আপনার অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন, মানে সবসময় আপনি মনে রাখবেন আপনি যেই দিকে ঘুরবেন, আপনি যেই রাস্তায় যাবেন, ব্যালেন্স করার জন্য তার অপোজিট একটা অ্যাক্টিভিটি ঘটে আপনার কিন্তু ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে। অর্থাৎ আপনি যদি উঁচুতে যান, ভার্টিক্যালি যান, আপনি যদি নিচেতে যান, আপনি যেদিকে যাবেন তার অপোজিটটা ঘটে কিন্তু আলটিমেটলি ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে। দেখেন আপনারা এই যে অ্যাঙ্গুলার, আমরা তো বলছি সেমি সার্কুলার ক্যানেল এটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন মেনটেন করে। হরাইজন্টাল ক্যানেল, এখন আমরা যে কি বলছিলাম আমাদের তিনটা আছে, হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল তিনটা পার্ট, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং হরাইজন্টাল। তাহলে সেই হরাইজন্টাল ক্যানেল রেসপন্ড করবে কখন, যখন রোটেশন হবে ভার্টিক্যাল অ্যাক্সিসে। আমি যেটা বললাম আপনি যে ঘটনা ঘটাবেন তার উল্টাটা, আপনি যদি ভার্টিক্যাল অ্যাক্সিসে রোটেশন করেন তাহলে হরাইজন্টাল ক্যানেল স্টিমুলেটেড হবে। আর দেখেন আরেকটা কথা হচ্ছে নিস্ট্যাগমাস। নিস্ট্যাগমাসটা কি, এটা হচ্ছে আমরা বলি ইনভলিন্টারি রিদমিক্যাল অসিলেটরি মুভমেন্ট। অর্থাৎ আপনি আপনার চোখের যে পিউপিল আছে যেটা ইনভলেন্টারি, আপনি এদিক ওদিক মানে আপনার কন্ট্রোলে নাই, যখন ও এদিক ওদিক মুভ করছে সেটাকে আমরা বলি নিস্ট্যাগমাস। এই আরও নিস্ট্যাগমাসের ডিটেলস আছে আপনার বোঝানোর জন্য বলছি, এতটুকু জানেন। সো এই নিস্ট্যাগমাসটা যখন হয় এটাও কিন্তু আমাদের এই ইয়ারের সাথে কিন্তু রিলেটেড। নিস্ট্যাগমাসটা কিন্তু সেরেবেলাম, অনেকে মনে করে শুধু সেরেবেলামের সাথে রিলেটেড, না, আমাদের ইয়ারের সাথেও ইনার ইয়ারের পার্ট সাথেও কিন্তু নিস্ট্যাগমাসটা রিলেটেড। ডিটেলস আমরা একটু পরে আসবো, ঠিক আছে। সো ডিরেকশন অফ নিস্ট্যাগমাস ইজ ডিটারমাইন্ড বাই দ্য প্লেস অফ দ্য ক্যানেল বিং স্টিমুলেটেড। নিস্ট্যাগমাস হচ্ছে কি দেখেন এখন, তাহলে কি নিস্ট্যাগমাসের হরাইজন্টাল নিস্ট্যাগমাস হবে, হরাইজন্টাল ক্যানেল স্টিমুলেটেড হলে রোটেটরি নিস্ট্যাগমাস হবে, সুপিরিয়র ক্যানাল রোটেটরি নিস্ট্যাগমাস হবে সুপিরিয়র ক্যানাল স্টিমুলেটেড হলে, ভার্টিক্যাল নিস্ট্যাগমাস হবে পোস্টেরিয়র ক্যানাল স্টিমুলেটেড হলে, ঠিক আছে। এই যে কথাগুলো কিন্তু আপনার জিস্ট কথা, ঠিক আছে। একদম আপনার এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, না মনে রাখলে আপনি থিমগুলো বুঝবেন না। এই কথাগুলো কিন্তু আপনার অনেক বইয়ে অনেক বড় বড় করে অনেক কিছু লেখা আছে, কিন্তু তার জিস্ট কিন্তু এইটাই, ঠিক আছে। এরপর আমরা আসি যেটা আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করছি। এরপরে আসে আমাদের একটা কোশ্চেন, ঠিক আছে। আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। যারা এতক্ষণ আমাদের সেশনে ছিলেন আই হোপ আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটা পারবেন, ঠিক আছে। যারা আছেন তারা কমেন্টে উত্তরগুলো বলার চেষ্টা করবেন। সেটা হচ্ছে দেখেন রিগার্ডিং ইউটিকলস কি, আমি অপশনে বলছি দে আর গ্র্যাভিটি রিসেপ্টরস, দে কন্টেন ক্যালসিফাইড গ্রানিউল, দে কন্টেন হেয়ার সেলস, দে কন্টেন এন্ডোলিন হুইচ কমিউনিকেটস উইথ দ্যাট ইন দ্য সেমিসার্কুলার ক্যানেলস অ্যান্ড দ্য ককলিয়া ক্যান ইনিশিয়েট রিফ্লেক্স দ্য চেঞ্জেস ইন দ্য মাসল টোন। এই কোশ্চেনটা কিন্তু দেখাই, এটা কিন্তু রডডির কোশ্চেন, ঠিক আছে। রডডির কোশ্চেন, আপনারা রডডির স্পেশাল সেন্স, এটা কিন্তু এফসিপিএস পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। রডডির স্পেশাল সেন্স কিন্তু এফসিপিএস পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি রডডির স্পেশাল সেন্স না পড়ে পরীক্ষার হলে যান আপনি কিন্তু বিপদে পড়বেন। সমস্যা হচ্ছে রডডির কোশ্চেন বুঝতে গেলে আপনার কনসেপশন খুবই ভালো বিল্ড আপ থাকতে হবে, এবং কিছু কিছু কোশ্চেন দেখবেন যে আপনি কোনোভাবেই মিলাইতে পারতেছেন না সব কিছুর সাথে, তো সেইগুলো আপনাকে ভালো ভালো করে বারবার সলভ করতে হবে। সো আমার তাহলে কি কথা ছিল দেখেন উপরটা কি বলছি, দেয়ার গ্র্যাভিটি রিসেপ্টরস, ট্রু আর ফলস। আপনারা কেউ কেউ কমেন্টে বলেন আমাকে এটা গ্র্যাভিটি রিসেপ্টর ট্রু আর ফলস। তাহলে কি এটা অবশ্যই ট্রু। কেন আমরা বলছি না ইউট্রিকল এবং স্যাকিউল
এটা কি আমাদের লিনিয়ার অ্যাক্সিলারেশন, মানে এটা যদি আমার রোড হয়, রোডের উপর যদি আপনি হাঁটাচলা করেন তাহলে এটা আমার লিনিয়ার অ্যাক্সিলারেশন। সো লিনিয়ার অ্যাক্সিলারেশন কি গ্র্যাভিটির এগেনস্টে কাজ করে, তাহলে ওটা আর এক গ্র্যাভিটি রিসেপ্টর। এবার কি বলছে, দে কন্টেন ক্যালসিফাইড গ্রানিউলস, এটাও কিন্তু একটা ট্রু স্টেম, তাই না? আমরা বলছিলাম না যে ওটোলিথ অটোকোনিয়া দিয়ে ম্যাকুলাগুলো কাভার থাকে, তো সেই ক্যালসিফাইড গ্রানিউলস। তাহলে দেখছেন আপনি যদি ওইগুলো না বোঝেন তাহলে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন না। দে কন্টেন হেয়ার সেলস, খুবই সহজ কথা, আমি যখন বলছি না হেয়ার সেল সমস্ত ইয়ারের সমস্ত পার্টে থাকে। আচ্ছা, এরপরে আছে কি, দে কন্টেন এন্ডোলিম্ফ হুইচ কমিউনিকেটস উইথ দ্যাট ইন দ্য সেমিসার্কুলার ক্যানাল এন্ড দ্য কক্লিয়া, তাই না? আমি বলছি রোটেশনাল যে অ্যাক্সিলারেশন যখন হবে তখন কিন্তু ওই একজন আরেকজনের সাথে কীভাবে কানেক্টেড থাকবে সেটাই কিন্তু বলছি। আচ্ছা, এরপরে দে কন্টেন রিফ্লেক্স চেঞ্জেস ইন দ্য মাসেল টোন। আমাদের ব্যালেন্সের সময় দেখেন, এই যে ব্যালেন্সের সময় দেখেন আমি যে দাঁড়ায় আছি, আমার মাসেল টোন ইনভলভ হচ্ছে কিন্তু এখানে। আমার হাত মুভ করছে, পা মুভ করতেছে, আমি সামনের দিকে তাকাচ্ছি, এখানে কাঁধের একটা রিফ্লেক্স আছে, তাই না? আমি ডানে তাকাচ্ছি, বামে তাকাচ্ছি, তাহলে আমার মাসেল টোনও কিন্তু আমার ব্যালেন্সে ইনভলভ হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, এরপরে আরেকটা অ্যানাটমি আপনার একটু আগে থেকেই বুঝাই দিই, তাহলে আপনার ব্যালেন্স বুঝতে গেলে সহজ হবে। ঠিক আছে? সেই অ্যানাটমিটা আপনাকে একটু বুঝাই দিই। সেটা হচ্ছে, দেখেন আমরা তাহলে কি বললাম, এই অংশটাকে আমরা কি বলছি, অ্যাম্পুলা, তাই তো? আর এটা হচ্ছে আমার ইউট্রিকুল, অ্যাম্পুলার মধ্যে থাকে কুপুলা। তাহলে এখন আমার যখন মুভমেন্ট হবে, যখন আপনার মনে করেন আপনি কোনো ডান পাশে বা বাম পাশে ঘুরবেন, তখন কিন্তু এই যে কিন্তু এইভাবে 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 মনে করেন যে এর মধ্য দিয়ে কিন্তু ওই এন্ডোলিম্ফটা এইভাবে ঘুরতে থাকে এবং আলটিমেটলি এই যে এইভাবে এইভাবে ঘুরে। ঠিক আছে? এইভাবে কিন্তু আলটিমেটলি আমাদের এন্ডোলিম্ফ কিন্তু ঘুরে। ঠিক আছে? তো এই এন্ডোলিম্ফ যখন ঘুরে তখন একটা জিনিস আপনার একটু খেয়াল করেন, হ্যাঁ, খুব ভালোভাবে খেয়াল করেন। ঠিক আছে? দেখেন এই যে এন্ডোলিম্ফ যখন ঘুরছে, এই যে মনে করেন এই যে অ্যাম্পুলা থেকে, এটা হচ্ছে আমার অ্যাম্পুলা, তাই তো? এই অ্যাম্পুলা থেকেও দূরে গেল, তাই না? এই যে অ্যাম্পুলা থেকে দূরে গেল, আর আরেকটা হচ্ছে এই অ্যাম্পুলার দিকে আসলো। এটাকে আমি একটা টার্মিনোলজি দিয়ে বুঝাই, এটা আপনাকে আগে বুঝতে হবে, তাই না? অ্যাম্পুলা থেকে দূরে গেল, অ্যাম্পুলার দিকে আসলো। অ্যাম্পুলা থেকে দূরে যদি যায়, দূরে মানে কি? দূরে মানে হচ্ছে ফার, তাই না? ফার, ফার ফ্রম অ্যাম্পুলা, তাই না? এপি লিখলাম, ফার ফ্রম অ্যাম্পুলা। আচ্ছা, এপি না অ্যাম্পুলাই লিখি, হ্যাঁ? তাহলে ফার ফ্রম অ্যাম্পুলা, তাহলে এফ ফর ফার, এটাকে আমরা বলি এ এফ, মানে তাহলে যেহেতু ফার তাহলে কি অ্যাম্পুলো ফিউগাল। ঠিক আছে? এফটা একটু বড় করে দিলাম। ঠিক আছে? অ্যাম্পুলো ফিউগাল, ফিউগাল হচ্ছে ফার। তার মানে দেখেন এন্ডোলিম যদি এই কুপুলা থেকে দূরের দিকে যায় সেটাকে আমি বলি অ্যাম্পুলো ফিউগাল, আর এন্ডোলিম যদি এই অ্যাম্পুলার দিকে আসে সেটাকে আমি বলি এপি। এপি মানে কি? অ্যাম্পুলো পেটাল। ঠিক আছে? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপশন, না হলে আপনি রোটেশনাল অ্যাক্সেলারেশন বুঝবেন না। কারণ কেন বুঝবেন না? কারণ আমরা যখন ঘুরি তখন কিন্তু এন্ডোলিম কিন্তু এর মধ্য দিয়ে ঘুরতে থাকে। ঠিক আছে? ইভেন যদি কোথাও এইখানে ইউট্রিকল থেকে ক্যালসিয়াম কন্টেন্ট এসে যদি এখানে কোথাও আটকায় যায়, ঠিক আছে, তখনই কিন্তু আমার ভার্টাইগো হয়। তাহলে ভার্টাইগো যদি আপনার বুঝতে হয়, ভার্টাইগো কেন হবে? কারণ এন্ডোলিম ওর ঠিক মতো ঘোরার কথা ছিল, এখানে যায় মনে করেন এই যে আমার কি, এই যে ইউট্রিকল ম্যাকুলা, এর মধ্যে কি আছে? ক্যালসিয়াম রিচ প্রোডাক্ট আছে না? তো এই ক্যালসিয়াম রিচ কন্টেন্ট, ধরেন এইখানে ক্যালসিয়াম কার্বনেট এসে এইখানে মনে করেন আটকায় গেল, ক্যালসিয়াম কার্বনেট এসে যদি এখানে আটকায় যায়, এখন কি হবে? এখন কি আর এন্ডোলিম্ফা সুন্দর করে এই দিক দিয়ে ফ্লো করতে পারবে? ওই দিক দিয়ে ও ধরেন এই দিক দিয়ে গেল, এই গেল, এই গেল, এ এসে এখানে কিন্তু আর যাইতে পারবে না, এখানে কিন্তু আটকায় যাবে। তখনই আপনার ওই যে একটা আছে না বিপিপিভি, বিনাইন প্যারক্সিসমাল ভার্টাইগো। ঠিক আছে? সো এই বিপিপিভি কিন্তু সেই সময় হবে যখন এই যে ক্যালসিয়াম রিচ কন্টেন্ট এইখানে এসে আটকায় যাবে। তখন কি করে? আমরা একটা ম্যানুভার করি, তাই না? ডিক সলপাইপ ম্যানুভার। এটা দিয়ে কি করে আমরা রোগটা ডায়াগনোসিস করি, আর এটা ট্রিটমেন্ট করি কি এপ্লিস ম্যানুভার দিয়ে। আপনারা যারা পড়ছেন যারা, তাহলে দেখেন এই যে আপনি বিপিপিভি, এটা কিন্তু আপনার সার্জারিতেও লাগে, মেডিসিনেও লাগে, আমাদের ইএনটিতেও লাগে। সো আপনি নিউরো মেডিসিনে লাগে, হ্যাঁ, নিউরো সার্জারিতেও লাগে। সো আপনি এটা যদি বুঝতে চান, আপনি যদি এটা না বুঝেন কোথার থেকে ক্যালসিয়াম আসলো, কোথা থেকে এসেও আটকায় গেল, এখন কি এপ্লিস ম্যানুভারে কি করি আমরা? মাথাটা নিয়ে এদিক 45 ডিগ্রি, এদিক ওইদিকে একটা ম্যানুভার আছে, আপনারা নেট থেকে দেখে নেবেন। ম্যানুভার করে কিন্তু আলটিমেটলি আমরা কি করি? আমরা কিন্তু ওই রোগীটার একটা ম্যানুভারে আমরা বলা আছে যে একটা সিঙ্গেল ম্যানুভারে রোগীর ড্রামাটিক রেসপন্স হয়। যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন যে এর বিপিপিভি আছে, অনলি এপ্লিস ম্যানুভার, এবং রোগী একদম মানে এই যে একটা ট্রিটমেন্ট আপনি দিতে পারলে রোগী একদম আপনার খুশিতে আপনার বুকে জড়ায় ধরবে যে আরে স্যার করলো কি, এত সুন্দর ট্রিটমেন্ট দিছে, জাস্ট একটা ম্যানুভার। কারণ কি?
আপনার কাজ হচ্ছে কি আপনি মাথাটারে যদি এদিক ওদিক রোটেট করে যদি এই ক্যালসিয়াম কন্টেন্টটা এখান থেকে সরাই দিতে পারেন, আবার যদি এন্ডোলিন ঠিক মতো মুভমেন্ট হয়, তাহলে ওর আর ভার্টাইগো হবে না। ঠিক আছে, ভার্টাইগো মূলত কিন্তু এই কারণেই হচ্ছে, এটা আমরা ডিটেলস একটু পরে আসবো। তাহলে আপনি এটা বুঝছেন অ্যাম্পুলো পেটাল, অ্যাম্পুলো ফিউগাল, এই জিনিসটা বুঝছেন। এখন আরেকটা জিনিস দেখেন, এইটাই কিছু কিছু বইয়ে আরেকটা টার্মিনোলজি দিয়ে বুঝাইছে। ঠিক আছে, ওই আপনি যদি সব বুঝেন এটাও বুঝবেন। সেটা হচ্ছে কি দেখেন, খুবই খুবই সহজ জিনিস, কিন্তু এগুলো না বুঝলে বুঝে না। দেখেন এইখানে আছে আমার অ্যাম্পুলা, তাই না? আর এইখানে আছে কি ইউট্রিকল। তাহলে আমি কি বললাম, এই অ্যাম্পুলা থেকে যদি দূরে যাই তাহলে কি সেটার আমি নাম কি বলছি, অ্যাম্পুলো ফিউগাল। আর এই যে যদি অ্যাম্পুলার দিকে আসে সেটার নাম আমি বলছি অ্যাম্পুলো পেটাল। এখন এই কথাটাই আপনি দেখেন আরেকটু সুন্দর আরেকটা ভাবে বলতেছি, এটা আমার ইউট্রিকল, ইউট্রিকল থেকে যদি দূরে যাই, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি, এই যে এখানে আসছিল তো, এই অ্যাম্পুলা আসছিল, অ্যাম্পুলা থেকে এই যে ইউট্রিকলের দিকে আসে। ঠিক আছে, তাহলে আপনি দেখেন কনসেপশন একই, একবার আমি অ্যাম্পুলা দিয়ে বোঝাচ্ছি, একবার ইউট্রিকল দিকে বোঝাচ্ছি। তাহলে ইউট্রিকল থেকে যদি দূরে যাই তাহলে আবার সে একই কথা, এফ আমি বলছি, এফ মানে কি, এফ ফর ফার। তাহলে এবার আমি কি নাম বলবো, ইউট্রিকল থেকে দূরে গেছে তাহলে ইউট্রিকুলো ফিউগাল। ঠিক আছে, ইউট্রিকল থেকে দূরে গেছে, এবার ইউট্রিকলের দিকে আসছে, যখন অ্যাম্পুলার দিকে গেছিল তার নাম কি বলছিলাম, কমেন্ট করেন আপনারা, তার নাম কি বলছিলাম, তার নাম আমরা বলছিলাম অ্যাম্পুলো পেটাল। তাহলে ইউট্রিকলের দিকে যদি আসে তার নাম হবে ইউট্রিকুলো পেটাল। ওকে, তাহলে এইটার নাম হবে কিন্তু ইউট্রিকুলো পেটাল। তাহলে আপনি সহজভাবে একটা কথা বুঝেন, এপি মানেও যা, ইউপি মানেও তাই, একই কথা। এ এফ মানে যা, ইউএফ মানেও কিন্তু তাই, একই কথা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সেই অ্যাম্পুলো পেটাল, অ্যাম্পুলো পেটাল, সেটাই হচ্ছে আমার ইউট্রিকুলো পেটাল। এটা আমার অ্যাম্পুলো ফিউগাল, সেটাই আমার ইউট্রিকুলো ফিউগাল। এখন ডিটেলস কিভাবে কি হচ্ছে সেটা আমরা একটু পরে আবার বলবো। ঠিক আছে, তাহলে ওভারঅল কিন্তু আপনি কিন্তু দেখেন, আমার বিশ্বাস আপনি ছিলাম হচ্ছে, ওকে এখানে ছিলাম। ঠিক আছে, নেট আসবে, ঠিক আছে, শুরু করবো। ঠিক আছে, ওকে। তাহলে তাহলে দেখেন এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের মোটামুটি এখন আপনারা বুঝছেন। দেখেন আমরা এই যে বলছিলাম, দেয়ার গ্র্যাভিটি রিসেপ্টরস, দে কন্টেইন ক্যালসিফাইড গ্রানুলস, দে কন্টেইন হেয়ার সেলস, দে কন্টেইন এন্ডোলিম্ফ হুইচ কমিউনিকেটস উইথ দ্যাট ইন দ্য সেমিসার্কুলার ক্যানেলস অ্যান্ড ককলেস। আমরা এখানে যে কটা কোশ্চেন রাখছি সবগুলোই কিন্তু ট্রু স্টেম। ঠিক আছে, দেখেন এইগুলোই রডের কোশ্চেনগুলো, এইগুলোই মানে মজার আর কি। রডের মনে হয় না যে একটা কোশ্চেন আপনি দুইটা যদি ট্রু হয়ে যায় তাহলে বাকি তিনটা হয়তো ফলস, বাট রডডিতে এরকম দেখবেন এমনও কোশ্চেন আছে যে পাঁচটাই ফলস, কখনো দেখবেন পাঁচটাই ট্রু। সো আপনার আন্দাজে দাগানোর কোনো সুযোগ নাই, আপনাকে কিন্তু বুঝে শুনে দাগাতে হবে। ঠিক আছে, তো দেখেন আমরা যে অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলোর কথাই বললাম যে দে রেসপন্ড টু লিনিয়ার অ্যাক্সিলারেশন, সেটা হচ্ছে আমার ট্রু স্টেম। ঠিক আছে, যেটা বলছিলাম আপনার পেট লিকুইড লেখা ফোনটা দাও সমস্যা।
স্যার ওই মিলিয়ে দেবেন এটা একটা ঠিক আছে, শুরু করবো। ঠিক আছে, শুরু করে একটু ব্রেক পরে আবার আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। একটু সেশনটা অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টার মতো। সো আমরা মোটামুটি আপনাদের কোশ্চেনটা যেহেতু বলে দিলাম, এরপরে আমাদের পরবর্তী সেশনের জন্য আমরা একটু ব্রেক দিচ্ছি আপনাদের, ঠিক আছে? এরপরে আমরা পরবর্তী সেশন আবার শুরু করব, ঠিক আছে? এমনকি ব্রেক দিচ্ছেন তাই? না এতক্ষণ ব্রেক ছিল। আচ্ছা, তো ঠিক আছে। আমরা আসলে আমাদের সেশনটা যখন চলছিল এতক্ষণ আমরা একটা ব্রেকে ছিলাম। ব্রেকের পরে আমরা আবার নতুন সেশন আবার শুরু করছি। সো আমরা যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা শেষ করার পরে আমরা একবার হেয়ার সেল নিয়ে কথা বলবো। যেটা আমরা বলছিলাম যে দেয়ার আর 6 গ্রুপ অফ হেয়ার সেল। আমরা এর আগে আপনারা সবাই জানেন যে আমাদের 6 গ্রুপ অফ হেয়ার সেলের মধ্যে কিছু আছে, মনে করেন যে আমরা বলি 3টা সেমি সার্কুলার যে আমাদের ক্যানেল আছে, 3টা সেমি সার্কুলার ক্যানেলে 3 ধরনের হেয়ার সেল। ইউটিকলে 1 ধরনের হেয়ার সেল, স্যাকিউলে 1 ধরনের হেয়ার সেল, ককলিয়াতে 1 ধরনের হেয়ার সেল। তাহলে আপনারা দেখেন, আমরা যদি এই যে ইউটিকল, এই যে আপনার 3টা সেমি সার্কুলার ক্যানেল ছিল, তাই না? ওভারঅল যদি আমি ছবিটা দেখাই, এরপর এখানে ছিল ইউটিকল, এখানে ছিল স্যাকিউল, লাস্টে এখানে ছিল ককলিয়া, তাই না? আমি যদি জাস্ট একটা ওভারঅল ভিউ দিই, তাহলে এইখানে 3টার জন্য 3 ধরনের হেয়ার সেল, এখানে 2টা, তাহলে 5টা হেয়ার সেল, এখানে একটা, 6টা, এই টোটাল 6 ধরনের হেয়ার সেল। আপনারা যদি ভালো মতো দেখেন, তাহলে এইটা একটা হেয়ার সেল, এটা একটা হেয়ার সেল, এটা একটা হেয়ার সেল, এটা একটা হেয়ার সেল, 3টা, 4টা, 5টা, 6টা, টোটাল 6টা হেয়ার সেল, ঠিক আছে? এরপরে আসি আমরা, আপনার মনে করেন যে এই 6 ধরনের হেয়ার সেল আছে, এবং আমরা যেটা অলরেডি বলে দিছি আপনাদের যে সেমি সার্কুলার ক্যানেল সে রোটেশনাল অ্যাক্সিলারেশন হয়, ইউট্রিকল লিনিয়ার অ্যাক্সিলারেশন, স্যাকিউল হচ্ছে, এখন কথা হচ্ছে ইউট্রিকল এবং স্যাকিউল আমাদের লিনিয়ার অ্যাক্সিলারেশন এটা 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে আর একটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে। হরাইজন্টাল ডিরেকশনে এই অ্যাক্সিলারেশনটা হবে, সেটাকে ডিটেক্ট করবে ইউট্রিকল, এবং ভার্টিক্যাল ডিরেকশনে যে অ্যাক্সিলারেশন হবে সেটাকে ডিটেক্ট করবে আমাদের স্যাকিউল, ঠিক আছে? এরপরে গেল, এরপরে আসি আমরা আমাদের নেক্সট টাইপ 1 অ্যান্ড টাইপ 2 হেয়ার সেল, ঠিক আছে? জাস্ট একটা ওভারভিউ নেন, টাইপ 1 অ্যান্ড টাইপ 2 হেয়ার সেল কী কী দেখেন, আমরা এটা একটা গল্পের মতো করে মনে রাখবো, ঠিক আছে? টাইপ 1 হেয়ার সেল এবং টাইপ 2 হেয়ার সেল, এটা হচ্ছে কি আপনার মনে করবেন, টাইপ 1 হেয়ার সেল হচ্ছে এরা হচ্ছে আপনার ঘরের অতিথি, এভাবে মনে রাখবেন। ঘরের অতিথি যারা, তাদেরকে আপনারা আপন মানুষকে আপনার কাছে রাখেন। আর যারা আপনার মনে করেন যে দূর সম্পর্কের মানুষ, তারা 2 নাম্বার মানুষ, তারা কেউ কিন্তু আপনার কাছে থাকে না। সো দেখেন, এটা হচ্ছে টাইপ 1 হেয়ার সেল, ঠিক আছে? এটা হচ্ছে টাইপ 1 হেয়ার সেল, এটা টাইপ 2 হেয়ার সেল। দেখেন টাইপ 1 হেয়ার সেলে এই যে সাপোর্টিং যে সেলটা আছে, দেখেন এটা হচ্ছে আমার অ্যাফারেন্ট নার্ভ ফাইবার। অ্যাফারেন্ট নার্ভ ফাইবার ও কিন্তু মেইনলি টাইপ 1 হেয়ার সেলকে পুরাটা কাভার করে আছে। তার উপরে আছে কিন্তু আমার ইফারেন্ট নার্ভ ফাইবার, ঠিক আছে? আর এই টাইপ 2 হেয়ার সেলে দেখেন কি অ্যাফারেন্ট এবং ইফারেন্ট দুইটা কিন্তু পাশাপাশি আছে, মানে দুইটা কিন্তু ডিরেক্ট কানেকশন আছে আপনার টাইপ 2 হেয়ার সেলে। আর টাইপ 1 হেয়ার সেলে মেইনলি টাইপ 1 মানে অ্যাফারেন্ট ফাইবারটা কানেক্টেড আছে, তার সাথে কিন্তু ইফারেন্ট ফাইবার ও মানে ইনডিরেক্টলি কানেকশনে আছে। এই জন্য কথাটা দেখেন আমরা কি লিখছি, টাইপ 1 হেয়ার সেলে নার্ভ সাইকেল হচ্ছে প্রাইমারিলি হচ্ছে অ্যাফারেন্ট ফাইবার এবং ভেরি ফিউ ইফারেন্ট, আর টাইপ 2তে মেইনলি ইফারেন্ট, ভেরি ফিউ অ্যাফারেন্ট। দেখেন এই কথাটাই ওখানে লেখা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা যেটা বলি, যেহেতু আমরা কি বলছি, ইনার হেয়ার সেল, এটা আপনার আত্মীয়, এভাবে মনে রাখেন, এটা আপনার আত্মীয়। সো আত্মীয়দের কি করেন আপনি, আত্মীয়রা আপনার আত্মীয় সংখ্যা তো সবসময় একটু কমই হয়, খুব বেশি তো হয় না, তো তারা সংখ্যায় কম, তারা 1 নম্বর মানুষ, তারা আপনার আত্মীয় যেহেতু।
যেহেতু তারা সংখ্যায় কম, তাহলে তাদেরকে ঘরের মধ্যে একটা রোতে সাজালেই হচ্ছে। যারা যারা সংখ্যায় অনেক বেশি তাদেরকে 3 বা 4টা রোতে সাজাতে হবে। স্টেরোসেলিয়া আছে 80 থেকে 100টা ইউ আর ডাব্লিউ শেপ, ঠিক আছে। এবং হচ্ছে কি যারা আপনার আত্মীয় তাদের বাসায় আসলে আপনি ফ্লাস্কে করে চা খাওয়ান, তাই না? তাহলে তারা ফ্লাস্ক শেপ এবং কাপ লাইক, ঠিক আছে, তাদের ফ্লাস্কে করে চা খাওয়ান। এবং যারা হচ্ছে আপনার আউটার হেয়ার সেল তারা কিন্তু সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে, মানে সিলিন্ডারে কি গ্যাস থাকে, তাহলে গ্যাস আপনি ঘরের বাইরে রাখেন, এটাই ভালো, ঠিক আছে। এরপরে কি এই যে প্রাইমারিলি এফারেন্ট ফাইবার, মেইনলি ইফারেন্ট ফাইবার, এটা আমরা বলছি। ডেভেলপমেন্ট হচ্ছে কি, এটা হবে আর্লি ডেভেলপমেন্ট, এটা হবে লেট ডেভেলপমেন্ট। এবং ফাংশন হচ্ছে কি ট্রান্সমিট অডিটরি স্টিমুলাই বাই ইনহিবিশন। এখন এ হচ্ছে কি মডুলেট ফাংশন, মানে আপনার ইনার হেয়ার সেল যারা তারা হচ্ছে আপনার আত্মীয়, তাদেরকে দিয়ে আপনি কম কাজ করাবেন, তাহলে তারা শুধু মানে সাউন্ডটা শুধু নিয়ে যাবে। আর যারা আপনার মানে আত্মীয়র বাইরে দূর সম্পর্কের মানুষ, তাদেরকে দিয়ে আপনি একটু বেশি কাজ করাতে চান, তারা কী করে, তারা হচ্ছে ওই যে আপনি সিগন্যাল নিয়ে আসলেন ওইটা মডুলেট করবে এক্সাইটেশনের মাধ্যম দিয়ে, সেটা দিয়ে আবার আউটার হেয়ার সেলের আরেকটা কাজ হচ্ছে কি এ কিন্তু অটো অ্যাকোয়াস্টিক ইমিশন প্রোটেকশন করে, মানে কন্টিনিউয়াস অটো অ্যাকোয়াস্টিক ইমিশন প্রোটেকশন করে। এবং এটা ভালনারেবিলিটি হচ্ছে মোর রেজিস্ট্যান্ট, এটা হচ্ছে ইজিলি ড্যামেজ বাই অটোটক্সিক ড্রাগ অ্যান্ড হাই ইন্টেন্সিটি ড্যামেজ। আপনার আত্মীয় যারা তাদেরকে আপনি চান যে তারা বেশি অটোটক্সিক মানে তারা বেশি ড্যামেজড হোক কোনোভাবে, আপনি তো চান তারা যত্নে থাকুক, এই জন্য তারা মোর রেজিস্ট্যান্ট, এটা ইজিলি ড্যামেজড, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইনার এবং আউটার হেয়ার সেল, আমরা এই গল্প দিয়ে এটা মনে রাখতে পারি। এরপরে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেটা ডিএলওতে পরীক্ষায় আসছিল, ডিএলও পরীক্ষায়, সেটা আপনার মনে রাখতে হবে। এটা ডিএলও পরীক্ষায় কিন্তু আসছিল, এটা হচ্ছে টিপ সেল। দেখেন এটা আপনার খুব একটা গল্পের মতো মনে রাখতে হবে। দেখেন এই যে টাইপ, এই যে আমাদের হেয়ার সেল, এই হেয়ার সেলের এই মাথায় যে জিনিসটা, এটাকে আমরা বলি টিপ লিঙ্ক, ঠিক আছে, এইটাকে আমরা বলি টিপ লিঙ্ক। আর এইটাকে যে চেনটা আছে এইটাকে আমরা বলি সাইড লিঙ্ক, ঠিক আছে, ঠিক আছে, সাইড লিঙ্ক। তাহলে একটা এই আর যে লম্বা যে অংশটা এটাকে আমরা বলি কিনোসিলিয়াম, ঠিক আছে। আর এই যে ছোট যে অংশটা এটাকে আমরা বলি স্টেরোসিলিয়াম। যখন মুভ মানে আপনার রেসপন্স হয়, হেয়ার সেলের রেসপন্স, এই হেয়ার সেলের মানে কি, এটা কিন্তু সেটা হতে পারে অডিশন, মানে সেটা কিন্তু অডিশনও হতে পারে, সেটা কিন্তু ইকুইলিব্রিয়ামও হতে পারে, আপনি যেটা বলবেন সেটা যে কোনোটাই হতে পারে। এখন এই হেয়ার সেল কী করে, ও হচ্ছে কি এই শর্টার স্টেরোসিলিয়া, যেটা শর্টার স্টেরোসিলিয়া ও টলার কিনোসিলিয়ামের দিকে পুশ করে। তখন পুশ করলে কি হবে, দেখেন পুশ করলে যেটা হবে, এই কথাগুলা আপনার বইয়ে সুন্দর করে লেখা আছে, এটা আপনাকে মানে সিস্টেমেটিক্যালি মনে রাখতে হবে। এ যদি এইদিকে পুশ করে, দেখেন এ যদি এইদিকে পুশ করে তখন কি হচ্ছে, তখন এই যে স্টেরোসিলিয়া এইদিকে পুশ করলে কি হবে, এই টিপ লিঙ্ক এ ছিল দেখেন এখানে, এখানে ও আবার এইদিকে যখন পুশ করবে তখন হচ্ছে কি এইখানে একটা টেনশন বিল্ড আপ হবে। টেনশন বিল্ড আপ হলে দেখেন ও কিন্তু এর দিকে টানতে থাকবে, কারণ কি ও ছিল এ আর এ ছিল এরকম নর্মাল, এবার কি হলো ও এদিকে এরকম হেলে ধরলে কি হবে, তখন এই যে এরা দুজন যে স্ক্রু দিয়ে কানেক্টেড ছিল সেখানে একটা চাপ লাগবে, চাপ লাগলে কিন্তু এই যে এরকম একটা আমাদের যে পটাশিয়াম চ্যানেল সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই চ্যানেল ওপেন হইলে কিন্তু আলটিমেটলি ক্যালসিয়াম এবং পটাশিয়াম রিচ কন্টেন্ট একদম এর মধ্যে ঢুকতে থাকবে, বেশি বেশি পটাশিয়াম ঢুকবে। এবং পটাশিয়াম ঢোকার পরে ঢুকতে একসময় ও যেহেতু এ কন্টিনিউয়াস ওর দিকে চাপতেছে, টানতেছে, তখন কী হচ্ছে দেখেন এর যে টিপ লিঙ্ক সে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। দেখেন এই কিন্তু শুরুতে ছিল এইখানে ছিল, সেখান থেকেও নিচের দিকে নামতেছে, নামে আলটিমেটলি আবার সেই পটাশিয়াম চ্যানেলটা কিন্তু বন্ধ করে দিল। এবং লাস্টে কি হলো, এই মায়োসিন চ্যানেল কিন্তু একদম মনে করেন যে নিচের দিকে আসলো এবং এই যে আবার দুজন বন্ধ হয়ে গেল এবং আলটিমেটলি পটাশিয়াম চ্যানেল যাওয়া বন্ধ হয়ে গেল, সেটাকে আমরা বলি হাইপার পোলার। এখন এই দুইটা কথা আপনার মনে রাখতে হবে, একটা হচ্ছে ডিপোলারাইজেশন, একটা হাইপার পোলারাইজেশন। যখন পটাশিয়াম এবং পটাশিয়ামের সাথে ক্যালসিয়ামও ঢোকে, এটার মধ্যে যখন ঢুকবে তখন কিন্তু আপনার ডিপোলারাইজেশন হবে। আর যখন পটাশিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, পটাশিয়াম চ্যানেল অফ হয়ে যাবে, তখন সেটাকে হবে হাইপার পোলারাইজেশন। এখন দেখেন এই কথাটা পরীক্ষায় আসে, অনেকে এই কথাটা বুঝতে পারে না, সেটা কি দেখেন, রোল অফ টিপ লিঙ্ক ইন দ্য when stereocilia is pushed towards the taller stereocilia, the tip link is stressed and opens an ion channel in its neighbor. The channel is next moved down the taller stereocilium by a molecular motor so that tension of the tip link is released. When the hair cell return to the resting position, the motor moves back
বাই দ্য স্টেরোসিলিয়াম, মানে যে কথাগুলো আমি বললাম এতক্ষণ সেটা এখানে ইংরেজিতে লেখা আছে। আপনি আরেকটু, এটা হচ্ছে জ্ঞানং থেকে নিয়ে আসা। এবার আপনি যদি একটু ইসে থেকে দেখেন, কি বলে আপনার, এটা হচ্ছে জ্যানকুইরা থেকে নিয়ে আসা, সেখানে কিন্তু আরেকটু সুন্দরভাবে বলা আছে। দেখেন এইখানে এই যে চ্যানেলগুলো যেখান দিয়ে যখন কিভাবে হচ্ছে ডিপোলারাইজেশন হচ্ছে, এই যে পটাশিয়ামগুলো আপনার ভিতরে ঢুকতেছে, ঠিক আছে, পটাশিয়ামগুলো যখন ভিতরে ঢুকতেছে তখনই কিন্তু ডিপোলারাইজেশন হচ্ছে। এই যে পটাশিয়ামগুলো ভিতরে ঢুকতেছে, হ্যাঁ, তখন কিন্তু আলটিমেটলি ডিপোলারাইজেশন হচ্ছে। আর হাইপার পোলারাইজেশন তখন হচ্ছে, দেখেন আর চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে। দেখেন এই কথাগুলো এখানে বলা আছে, যখন স্টেরোসিলিয়া, এই যে স্টেরোসিলিয়াগুলা কিনোসিলিয়ামের দিকে মুভ করতেছে, ওর দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু এই যে হেয়ার সেল অ্যান্ড সাপোর্টিং সেল আর পার্ট অফ এপিথেলিয়াম অ্যাপিক্যাল এন্ড অফ দ্য সেলস আর এক্সপোজ টু দ্য এন্ডোলিম্ফ, যেখানে পটাশিয়াম বেশি থাকে। এবং আচ্ছা, এখানে আমি যে কথাগুলো এতক্ষণ বোঝালাম সেই কথাগুলো এখানে বলা আছে। এখন আপনার যেটা বুঝতে হবে, একটা হচ্ছে কি টেনশন ইন দ্য টিপি লিঙ্ক, ঠিক আছে, আর এখানে কি দেখেন ডিফ্লেক্টেড টুয়ার্ডস, যখন এখানে এ আর বি তে দুইটা ঘটনা ঘটতেছে। দেখেন এই যে এটা আমার এ ফিগার, এটা বি ফিগার। এখানে হচ্ছে কি একটাতে হচ্ছে ডিপোলারাইজেশন, ঠিক আছে, আর একটাতে হচ্ছে হাইপার পোলারাইজেশন। একটা কথা আমরা মনে রাখবেন, পরীক্ষায় আরেকটা কোশ্চেন যেটা এফসিপিএস বা ডিপ্লোমাতে আসছে, সেটা হচ্ছে হেয়ার সেলের ডিপোলারাইজেশন কে করে আর হাইপার পোলারাইজেশন কে করে। হেয়ার সেল এমন একটা সেল যেখানে পটাশিয়াম কন্টেন্ট যদি বন্ধ হয়ে যায়, এই দেখেন পটাশিয়াম চ্যানেল যদি অফ হয়ে যায় ক্লোজ কমপ্লিটলি, তাহলে হাইপার পোলারাইজেশন হবে। যখন পটাশিয়াম চ্যানেল ঢুকবে তখন হবে আপনার ডিপোলারাইজেশন। এই কথাটাই আপনার মনে রাখতে হবে। ওকে, তাহলে এই কথাটা আপনার ভোলা যাবে না। তাহলে আমার কথা, পটাশিয়াম ঢুকবে, ক্যালসিয়াম ঢুকবে, ডিপোলারাইজেশন হবে, শব্দ শুনতে পারবেন, অডিশন হবে বা ইকুইলিব্রিয়াম হবে, ও যখন বেরোয় যাবে তখন হবে হাইপার পোলারাইজেশন, এবং এটাকে আমরা বলি যে স্ল্যাকনেস অফ দ্য টিপ লিঙ্ক, ঠিক আছে। তাহলে এই কথাটা আপনার মনে রাখতে হবে। এরপরে আমরা আসি, আমাদের মোটামুটি হিয়ারিং কিন্তু শেষ। এখন সাউন্ড কিভাবে ট্রান্সমিশন হচ্ছে দেখেন। সাউন্ড আমরা এখানে একটা ফ্লো চার্ট দিয়ে দেখাইছি। প্রথমে সাউন্ড ওয়েভ টিম্প্যানিক মেমব্রেনে এসে ভাইব্রেশন করতেছে, সেইটা মনে করেন যে অসিকল দিয়ে চলে আসতেছে প্রাইমারি সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন ক্রস করে স্ক্যালা ভেস্টিবিউল। আমরা কি বলছি, স্ক্যালা ভেস্টিবিউল উপরে থাকে, তাহলে এর মধ্যে কি থাকে, পেরিলিম্ফ আমরা বলছি। সেই পেরিলিম্ফ দিয়ে ভাইব্রেশন যাবে, যে এই ভাইব্রেশন কিন্তু আলটিমেটলি এই যে এন্ডোলিম্ফের মধ্যে মানে স্কেলা মিডিয়ার মধ্যে ঢুকবে। স্কেলা মিডিয়ামের মধ্যে যখন ঢুকবে তখন এন্ডোলিম্ফের মুভমেন্ট হবে, ঠিক আছে। এন্ডোলিম্ফ আমাদের স্কেলা মিডিয়াতে ছিল, এন্ডোলিম্ফের মুভমেন্টের পরে আলটিমেটলি কিছু সাউন্ড এই স্কেলা টিম্প্যানি দিয়ে সেকেন্ডারি টিএম দিয়ে এই কিছু সাউন্ড বেরোয় যাবে। আর এই যে যেখানে এন্ডোলিম্ফের মুভমেন্ট হচ্ছিল, এই এন্ডোলিম্ফের মুভমেন্ট কিন্তু আলটিমেটলি ককলিয়ার নার্ভ, এখান থেকে ককলিয়ার নার্ভ দিয়ে আলটিমেটলি এই রেসপন্সটা ব্রেনে চলে যায়। এই কথাগুলো এখানে সাজানো বলা আছে, প্রেশার ওয়েভ কীভাবে ক্রিয়েট হচ্ছে, কীভাবে রেসপন্সগুলো হচ্ছে, এখানে কিন্তু এটা বলা আছে, ঠিক আছে। এরপরে আমরা আসি, দেখেন আমরা এই যে টোটাল অডিটরি যে পাথওয়ে, এটা আমরা একটা নিমোনিক দিয়ে মনে রাখি, সেটা হচ্ছে ইকোলাইমা। এই নিমোনিক দিয়ে মনে রাখি। দেখেন এখানে আমরা প্রথমে 8 নার্ভ আসবে, তারপর আসবে ককলিয়া, সুপিরিয়র অলিভারি নিউক্লিয়াস, দেখেন ওতে সুপিরিয়র অলিভারি নিউক্লিয়াস, এলতে হচ্ছে ল্যাটারাল লেমিনিসকাস, আইতে ইনফিরিয়র কলিকুলাস, এমতে মিডিয়াল জেনিকুলেট বডি, এতে অডিটরি নার্ভ। এখানে কি হচ্ছে, ককলিয়া থেকে সাউন্ড, এই যে আমরা তখন যেটা বললাম এন্ডোলিম্ফ ভাইব্রেশন হয়ে আসলো, সাউন্ড এই ককলিয়া দিয়ে প্রথমে 8 নার্ভে আসবে। 8 নার্ভের ট্রাপেজয়েড বডি পার হয়ে ও চলে আসবে কোথায়, সুপিরিয়র অলিভারি কমপ্লেক্স। সেই অলিভারি কমপ্লেক্স থেকে ল্যাটারাল লেমিনিসকাস দিয়ে নিউক্লিয়ার ল্যাটারাল লেমিনিসকাস দিয়ে ইনফিরিয়র কলিকুলাস, এগুলো কিন্তু সব ব্রেন স্টেমের পার্ট। আলটিমেটলি মিডিয়াল জেনিকুলেট বডি দিয়ে অডিটরি কর্টেক্সে চলে যাবে। এই মিডিয়াল জেনিকুলেট বডি, তাহলে এখানে দুইটা কথা আছে। জেনিকুলেট বডি দুই ধরনের আছে, একটা হচ্ছে আমরা বলি মিডিয়াল জেনিকুলেট বডি এমজিবি, সেটা কিন্তু আমার অডিশনে লাগে, তাই না, এটা আমার অডিশনে। আর আরেকটা আছে কিন্তু ল্যাটারাল জেনিকুলেট বডি, এটা কিন্তু আমার ভিশনে লাগে, ঠিক আছে। সো এটা আপনার মনে রাখতে হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে টোটাল আমার নিউরাল পাথওয়ে, ঠিক আছে। এরপরে আসেন আমাদের ইকুইলিব্রিয়াম বুঝতে গেলে আপনার এটাও আপনার মোটামুটি সব কিছুই বলে ফেলছি। আপনার কিছু কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে পেরিফেরাল রিসেপ্টর আর সেন্ট্রাল রিসেপ্টর। আমাদের ইকুইলিব্রিয়ামে দুই ধরনের রিসেপ্টর আছে, একটা পেরিফেরাল, একটা সেন্ট্রাল। পেরিফেরাল যে রিসেপ্টরটা, সেটাতে আছে কি সেমিসার্কুলার ডাক্ট, ইউটিকল, স্যাকিউল, এগুলো হচ্ছে আমার পেরিফেরাল রিসেপ্টর। আর সেন্ট্রাল যে রিসেপ্টর, সেখানে আছে কি দেখেন আমাদের এই যে নিউক্লিয়াই, ফাইবার ট্র্যাক্ট, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দিয়ে সেরেব্রাম, সেরেবেলাম এগুলোর সাথে জড়িত, সেগুলো কিন্তু আমাদের এই আপনার নিউট্রাল রিসেপ্টর, ঠিক আছে। তো এখন এই ভেস্টিবুলার সিস্টেমের দুইটা মেজর ফাংশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি এই ইকুইলিব্রিয়াম
মেনটেন করে আমাদের ইনজুরি থেকে প্রিভেনশন করবে এবং আমাদের এই ইকুইলিব্রিয়ামে যখন হবে এই ইকুইলিব্রিয়ামের সময় কিন্তু আমাদের দুইটা জিনিস ঘটবে। একটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম বুঝতে গেলে ইকুইলিব্রিয়ামটা কিভাবে হচ্ছে, দেখেন ইকুইলিব্রিয়াম কিন্তু আমাদের এই ভীষণ আমরা চোখ দিয়ে দেখতেছি, আমাদের মাসেল জয়েন্ট, আমাদের মনে করেন যে সাউন্ড, এভরিথিং কিন্তু আমাদের ইকুইলিব্রিয়ামের সাথে মেনটেন হয়। ঠিক আছে, আমরা ডিটেলসটা একটু দেখবো এবং এটার জন্য আমরা দুইটা পার্টে ভাগ করছি। একটা পেরিফেরাল, মানে যেটা আমাদের কান দিয়ে রিলেটেড সেটাকে আমরা বলতেছি পেরিফেরাল রিসেপ্টর, যেটা ব্রেনের সেন্ট্রালে আছে সেটা সেন্ট্রাল রিসেপ্টর। ইকুইলিব্রিয়াম বুঝতে গেলে আপনাকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো, ঠিক আছে? সেই ভিডিওটা দেখার পরে আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে বলবো। আপনারা একটু ভিডিওটা দেখেন। একটা ছেলে ডান পাশে ঘুরতেছিল, একভাবে দেখেন ও কিন্তু ডান দিকে ঘুরতেছে। আপনি নিজেরও যদি ছবির দিকে তাকায় থাকেন দেখবেন যে আপনারও এরকম ঘূর্ণন আসতেছে। ও ঘুরতে 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 দেখেন একসময় কি হবে, ও উঠে দাঁড়াবে, দাঁড়ানোর পর কি ঘটনাটা ঘটবে, ও কিন্তু কন্টিনিউয়াস ডান দিকে ঘুরতেছিল, দেখেন একভাবে কিন্তু ও পড়ে গেল। ও কন্টিনিউয়াস ডান দিকে ঘুরে আবার কিন্তু আবার উঠে আবার দাঁড়ায় দৌড়ও দিল। তাহলে এই যে পড়ে ঘুরতে 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 পড়েও গেল, আবার উঠে দৌড় দিল, এইখানে ঘটনাটা কি ঘটতেছে এটাই হচ্ছে আমাদের বুঝতে হবে। যে ও কিন্তু একদিকে ঘুরতেছিল, ও তো ভালো সুস্থ স্বাভাবিক একটা মানুষ, ও পড়ে গেল কেন? ও তো ডান দিকে ঘুরতে ঘুরতে ও তো পড়ে যাওয়ার কথা ছিল না, ও কেন পড়ে গেল এইটা আপনার এখন বুঝতে হবে। যে তাহলে দেখেন ও এই যে পড়ে গেল, এই পড়ে যাওয়ার পরে কেন এই সমস্যাটা হলো এইটা এখন আপনার বুঝতে হবে। এইটাই হচ্ছে আমাদের এখনকার পড়া ইকুইলিব্রিয়াম, এটাই কিন্তু আমার ইকুইলিব্রিয়াম। এবং এটাকে আমি বলতেছি রোটেশনাল অ্যাক্সিলারেশন বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। আপনি ডান দিকে ঘুরতেছেন বা বাম দিকে ঘুরতেছেন সেটার অ্যাক্সিলারেশন কিন্তু এইটা। তো দেখেন আমাদের কি কি আছে, আমরা যেটা বলছিলাম আমাদের যে রিসেপ্টর, দেখেন এইখানে একটা টোটাল ইন্টারাক্টিভ একটা সেশন, টোটাল ইন্টারাক্টিভ একটা জিনিস বোঝাচ্ছে যে আমাদের কিভাবে আমাদের ভেস্টিবুলার সিস্টেমটা ইনভলভ হচ্ছে। দেখেন আমাদের মাসেল জয়েন্ট স্কিনের টাচ এটাও কিন্তু আমাদের ব্যালেন্সের সাথে আছে, সাথে আছে আই বা ভিশন, সাথে ইনার ইয়ার বা ভেস্টিবুলার ল্যাবিরিন্থ। এইগুলো হচ্ছে কি আমাদের পেরিফেরাল রিসেপ্টর, ঠিক আছে? মানে আমাদের বাইরের দিকে যে রিসেপ্টর সেটা হচ্ছে, এইটা মনে করেন আমার ব্রেনে কি কি আছে, ভেস্টিবুলার নিউক্লিয়াস আছে এবং ব্রেইন স্টেম আছে, সাথে আছে কি সেরেবেলাম। এবং এই ভেস্টিবুলার নিউক্লিয়াই ব্রেইন স্টেম এর সাথে আবার কানেক্টেড আছে কি, দেখেন সেরেবেলাম আছে এবং সেরেব্রাম আছে। এখন একটা কথা আছে আপনারা মনে রাখবেন, সেরেবেলাম এবং সেরেব্রাম এই দুইজনই কিন্তু আপনার প্রোপ্রিওসেপশন, মানে দুইজনই কিন্তু আপনার ব্যালেন্স মেনটেন করে। এখন এই দুইজনের ব্যালেন্স কি কি, আমরা একটা বলি কনশাস, আমরা বলি একটা কনশাস আর একটা বলি আনকনশাস, ঠিক আছে? আনকনশাস একটা হচ্ছে আমার কনশাস সেন্সেশন, একটা আনকনশাস সেন্সেশন। আপনি ঘুমায় আছেন, ঘুমের মধ্যে আপনার কেউ একজন আপনার চোখের সামনে আসতেছে, দেখবেন আপনি চোখ কান বন্ধ করে থাকলে আপনি কিছুটা হলে টের পান। সেটা হচ্ছে কার জন্য টের পান, সেটা হচ্ছে আপনি এই সেরেবেলামের জন্য টের পান। ও কিন্তু আপনার আনকনশাস সেন্সেশনটা নেয়, ঠিক আছে? ও কিন্তু আপনার আনকনশাস সেন্সেশন নাই। আর এই যে সেরেব্রাম এই কিন্তু আপনার কনশাস সেন্সেশন নাই। ওই যে ছেলেটা ও ঘুরতে 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 পড়ে গেল, অনেক একবার দাঁড়ানোর সাথে সাথে যে পড়ে গেল, এই পড়ে যাওয়ার পেছনে কিন্তু এই সেন্সেশনগুলা, এই যে আপনার ইকুইলিব্রিয়ামটার ডিসইকুইলিব্রিয়াম হওয়ার কারণে কিন্তু পড়ে গেল। যখনই আপনার ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে না তখনই কিন্তু আপনার ঘটনাটা ঘটবে কি, এই ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করবে, পালসের একটা সমস্যা হবে, ভমিটিং হবে। অর্থাৎ আপনার অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু অ্যাক্টিভেটেড হবে যখনই আপনার এই ডিসইকুইলিব্রিয়াম হবে। এবং এই মানে রিফ্লেক্সটা তৈরি হবে কি কি দিয়ে, দেখেন আমরা বলি একটা সোমাটোসেন্সরি আর একটা ভেস্টিবুলার, মানে একটা প্রোপ্রিওসেপ্টিভ সিস্টেম, একটা হচ্ছে ভেস্টিবুলার সিস্টেম। আমাদের তিনটা রিফ্লেক্স আছে, দেখেন ভেস্টিবুল স্পাইনাল, ভেস্টিবুলো অকুলার, ভেস্টিবুলো কোলিক। অর্থাৎ আপনি যদি এখান থেকে দাঁড়ায় দৌড় শুরু করেন, আপনি ধরেন এখান থেকে সোজা সামনের দিকে দৌড়াচ্ছেন, তখন কিন্তু আপনার তিনটা রিফ্লেক্স হবে আপনার শরীরের মধ্যে। একটা হচ্ছে ভেস্টিবুলো অকুলার, অর্থাৎ আপনার এই কানের সাথে চোখের দৃষ্টির একটা রিফ্লেক্স মেনটেন হবে। আর একটা হচ্ছে আপনি যে দৌড়াচ্ছেন, আপনি যে আপনার সমস্ত মাসেল, সমস্ত জয়েন্ট ও যেন ঠিকমতো মুভ করে আপনার মুভমেন্টের সাথে, সেইটাকে আমরা বলি ভেস্টিবুল স্পাইনাল রিফ্লেক্স। তাহলে একটা বললাম আপনার দৃষ্টির সাথে আপনার একটা রিফ্লেক্স হচ্ছে, সেটা হচ্ছে ভেস্টিবুল অকুলার রিফ্লেক্স। আপনি দৌড়াচ্ছেন, আপনার মাসেল জয়েন্টগুলো ইনভলভ হচ্ছে, ভেস্টিবুল স্পাইনাল রিফ্লেক্স। এবং আরেকটা হচ্ছে ভেস্টিবুলো কোলিক রিফ্লেক্স, অর্থাৎ আপনার শরীরের মধ্যে যে ভিসেরাগুলো আছে, আপনার হার্ট, লাং, এই শরীরের যে ভিসেরাগুলো আছে এগুলোরও কিন্তু একটা ব্যালেন্স মেনটেন হবে। এগুলো কিন্তু আপনি দৌড়াচ্ছেন, হার্ট যদি ঠিক সেই সময় যদি ওই আপনি স্বাভাবিক থাকলে যেরকম কাজ করে, হার্টও যদি ওই সময় সেই রকম কাজ করে, তাহলে ও তো এই আপনার যে এক্সেস যে চাহিদাটা হবে এটার সাথে তো মেনটেন করতে পারবে না। তখনই কিন্তু যখন ডিসইকুইলিব্রিয়াম হবে, ব্রেন যখন বুঝতে পারবে না, তখনই কিন্তু আপনি ওই রকম ধপাস করে পড়ে যাবেন।
আপনার তখনই কিন্তু আপনি পড়ে যাবেন, এবং তখন আপনি যেই পড়ে গেলেন তখন কী হলো, তখন ব্রেন একটু রেস্ট পেলো, ও সব কিছু গুছাই নিল, গুছাই নেওয়ার পরে দেখেন ও যে বাচ্চাটা পড়ে গেল, যে দৌড়াচ্ছিল একদিকে ঘুরতেছিল, পড়ে যাওয়ার পরে কিন্তু উঠে দাঁড়ায় আবার দৌড় শুরু করছে, তাই না? মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেল। সো এইটা হচ্ছে আপনার যদি ইকুইলিব্রিয়ামের কথা চিন্তা করেন, ওভারঅল হচ্ছে ইকুইলিব্রিয়াম কিন্তু এটা এইভাবেই মেনটেন হবে। যখনই ডিসইকুইলিব্রিয়াম হবে তখনই আপনার নশিয়া হবে, ডিজিনেস হবে, এবং আলটিমেটলি ভমিটিং হবে। ভমিটিং রিফ্লেক্স এটাও কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যদি আজকে আমরা এগুলো পড়াবো না। সো আমাদের ওভারঅল কিন্তু ইকুইলিব্রিয়াম এটাই। এবং দেখেন ইকুইলিব্রিয়াম আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে কিভাবে কানেক্টেড আছে, অনেকগুলো ফাইবার, কখনো ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট, রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট, এইগুলো অনেকগুলো ফাইবার নিয়ে কিন্তু আসলে আমাদের এই মানে আপনার এই জিনিসটা কিন্তু মেনটেন হচ্ছে। দেখেন ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট, রুব্রো স্পাইনাল, এগুলো কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আমার সেরেবেলাম। এই সেরেবেলাম থেকে এই ট্র্যাক্টগুলা, এটা আমার হচ্ছে মনে করেন যে রেড নিউক্লিয়াস, হ্যাঁ, এই রেটিকুলার নিউক্লিয়াস, ভাস্টিজিয়াল নিউক্লিয়াস, এই সমস্ত এই যে মিডিয়াল লঙ্গিচুডিনাল ফ্যাসিকুলাস, এগুলো এভরিথিং কিন্তু আমাদের ভেস্টিবুলার নার্ভের সেন্ট্রাল পার্ট, যেগুলো হচ্ছে আমরা যে এই যে ব্যালেন্সটা হচ্ছে, এই ব্যালেন্সটা কিন্তু মেনটেন করতেছে। অর্থাৎ আপনার পেরিফেরি থেকে আপনি যা করতেছেন সেটা সেন্ট্রালে যাবে, সেখান থেকে পেরিফেরাল রিসেপ্টরগুলো অ্যাক্টিভেট হবে, ও সেরেবেলামে যাবে, রেটিকুলার ফর্মেশনে যাবে, স্পাইনাল কর্ড, কন্ট্রালেটার ভেস্টিবুলার নিউক্লিয়াই, এইভাবে যে কিন্তু আলটিমেটলি কানেকশনগুলো ঘটবে। এবং কোনটার পরে কোনটা কানেকশন, আমরা যখন হিয়ারিং যখন পড়লাম তখন ইকোলাইমা দিয়ে মনে রাখলাম না যে রিসেপ্টরগুলো কীভাবে যাচ্ছে। সো আপনার এই ইকুইলিব্রিয়ামটাও কিন্তু এভাবেই হচ্ছে, ঠিক আছে? সো এবার দেখেন এই যে সব কিছু আপনি যা পারেন, আমরা যে বললাম তিনটা রিফ্লেক্স, ভেস্টিবুলো অকুলার, ভেস্টিবুলো স্পাইনাল, ভেস্টিবুলো কোলিক রিফ্লেক্স, সব রিফ্লেক্সের যে ক্রেনিয়াল নার্ভ, তাহলে ভেস্টিবুলো অকুলার যে রিফ্লেক্স, তাহলে 3-4 ভেস্টিবুলো অকুলার যে রিফ্লেক্স, সেখানে তাহলে কী কী নার্ভ ইনভলভ আছে, ক্রেনিয়াল নার্ভ 3-4-6, তাহলে সেটা দিয়ে মিডিয়াল লঙ্গিচুডিনাল বান্ডেল দিয়ে ও কিন্তু ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স মেনটেন করবে। এরপর আছে কি, আমাদের মুভমেন্টের জন্য আমাদের মাসেল জয়েন্ট এগুলো ইউজ করতে হবে, সেটার জন্য ভেস্টিবুল স্পাইনাল রিফ্লেক্স লাগবে। সো ভেস্টিবুল স্পাইনালের জন্য স্পাইনাল কর্ড লাগবে। সো স্পাইনাল কর্ডের ওই যেগুলো আমরা বললাম ফ্লকুলো নোডুলার লোব থেকে ফ্লকুলো নোডুলার ফাইবার, রেটিকুলো স্পাইনাল ফাইবার, রুব্রো স্পাইনাল ফাইবার, এই ফাইবারগুলো কিন্তু এসে কিন্তু আপনার এই আলটিমেটলি স্পাইনাল কর্ডের এই ব্যালেন্সগুলো মেনটেন করবে। এরপরে সেরেবেলাম থেকে দেখেন ভেস্টিবুলো সেরেবেলার যে ফাইবারগুলো আছে সবগুলো কিন্তু আসবে। এবং দেখেন আলটিমেটলি এই যে আমি যেটা বললাম অটোনমিক নার্ভাস সিস্টেম, এই জন্য নশিয়া, ভমিটিং, প্যালপিটেশন, সোয়েটিং এগুলো হবে। মিনিয়াস ডিজিজ হবে, আমরা মিনিয়াস ডিজিজ কী হবে, এন্ডোলিম্ফ যখন ফুলে যাবে তখন। তো ভেস্টিবুলার নিউক্লিয়াই অপোজিট সাইডে যাবে, এবং সেরেব্রাল কর্টেক্স, টেম্পোরাল লোব, এই হচ্ছে আমার সাবজেক্টিভ অ্যাওয়ারনেস, অর্থাৎ আমি যেটা বলি কনশাস ইকুইলিব্রিয়াম বা কনশাস প্রোপ্রিওসেপশনগুলো বোঝে। আর আপনার সব সহজভাবে মনে রাখবেন সেরেবেলাম এটা হচ্ছে আনকনশাস, অর্থাৎ ঘুমায় থাকলেও আপনার বডির রেসপন্সগুলো, রিফ্লেক্সগুলো বুঝবে, ঠিক আছে? সো আপনার মোটামুটি সব কিছু বুঝছেন, এখন আপনার আরেকটা জটিল জিনিস এটা বুঝাই দিলে ইকুইলিব্রিয়াম শেষ। দেখেন এখন হচ্ছে কথা হচ্ছে ওই যে ছেলেটা ও কিন্তু ওর ডান দিকে ঘুরতেছিল, তাই না? ডান দিকে ঘুরতেছিল, ও যদি ডান দিকে ঘুরে, এই যে ছেলেটা যে ডান দিকে যে ঘুরতেছিল, ঘুরলে এই কোন দিকে কি মুভমেন্ট হবে এইটা আপনার একটু পড়তে হবে। আপনার একটা কথা মনে রাখবেন, নিস্ট্যাগমাস মানে ইনভলেন্টারি মুভমেন্ট, নিস্ট্যাগমাস এবং হচ্ছে আপনার এন্ডোলিম্ফের ফ্লো, এটা একজন আরেকজনের মনে করেন যে অপোজিট, একজন আরেকজনের অপোজিট, ঠিক আছে? নিস্ট্যাগমাস যদি রাইট দিকে হয় তাহলে এন্ডোলিম্ফের ফ্লো হবে লেফট দিকে, ঠিক আছে? এই কথাটা আপনার মনে রাখবেন। নিস্ট্যাগমাস যেদিকে হবে এন্ডোলিম্ফের ফ্লো হবে তার অপোজিট দিকে, এই কথাটা আপনার মনে রাখবেন, ঠিক আছে? তাহলে ওই যে ছেলেটা যে ডান দিকে ঘুরতেছিল তখন তার কি শরীরের মধ্যে কি ঘটনা ঘটতেছিল এইটা আপনার বুঝতে হবে। এইটা না বুঝলে আপনি বুঝবেন না। দেখেন আমি আপনাদের আবার একটু ছবি এঁকে দেখাই, ঠিক আছে? দেখেন আমি এই যে এইটা আমার ধরেন এইটা আমার 3টা সেমি সার্কুলার ক্যানেল, জাস্ট একটা বোঝানোর জন্য একটা ওভারঅল একটা ছবি আঁকতেছি। এটা আমার সেমি সার্কুলার ক্যানেল, এইখানে আছে আমার ইউট্রিকল, ধরলাম এখানে ইউট্রিকল, এখানে আমার স্যাকিউল। তাহলে এখন ঘটনা হচ্ছে এন্ডোলিম্ফ ফ্লো করবে, তাই না? আমাদের যখন আমি কোনো দিকে মুভমেন্ট করব, যখন আমি রোটেশনাল অ্যাক্সেলারেশন করব তখন কিন্তু এই এন্ডোলিম্ফের মুভমেন্ট হবে এইভাবে মুভমেন্ট হবে, ঠিক আছে? এন্ডোলিম্ফ এইভাবে ঘুরবে। যখন আমি লিনিয়ার অ্যাক্সেলারেশন করব তখন কিন্তু এন্ডোলিম্ফ এইভাবে ঘুরবে। মানে এই যে ইউট্রিকল, এটা আবার দেখাই, আচ্ছা এটা তো তাহলে এটা আরেকবার দেখাই আপনাদের, এই ঠিক আছে? এই 3টা হচ্ছে আমার সেমি সার্কুলার ক্যানেল, এটা ইউট্রিকল,
এটা ধরেন স্যাকিউল, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে আপনি ধরেন ডান দিকে যদি ঘোরেন, আপনি যেই দিকে ঘুরবেন আপনার রোটেশন যেই দিকে হবে আপনার মানে আপনার এন্ডোলিম্ফের ফ্লো হবে সেই দিকে, এটা আপনি মনে রাখবেন, ঠিক আছে। তাহলে আপনি যদি ডান দিকে ঘোরেন, ওই যে ছেলেটা ডান দিকে ঘুরতেছিল, রোটেশন হচ্ছে রাইট দিকে, তাহলে তার এন্ডোলিম্ফের ফ্লো হবে রাইট দিকে, ঠিক আছে। তাহলে তার নিস্ট্যাগমাস হবে কোন দিকে? নিস্ট্যাগমাস হবে লেফট দিকে। সহজভাবে একটু এই কথাটা মনে রাখেন, ঠিক আছে। এরপরে আমরা ডিটেলসে যাব, ওকে, এরপরে ডিটেলসে যাব। সেটা দেখেন, যখন আপনার তো দুইটা কান, তাই না? এইটা একটা কান, এটা একটা কান, তাহলে এটা আমার রাইট কুপুলা, এটা আমার লেফট কুপুলা। আমি ধরলাম যে এর মধ্যে তো কুপুলা আছে, এই যে অ্যাম্পুলা তৈরি হচ্ছে, এগুলো এখানে অ্যাম্পুলা তৈরি হচ্ছে, অ্যাম্পুলার মধ্যে কুপুলা আছে। তাহলে ডান সাইডে একটা কুপুলা আছে, বাম সাইডে একটা কুপুলা আছে, তাই না? ডান সাইডে যে কুপুলা আর বাম সাইডে কুপুলা, এই দুইটা কুপুলার মধ্যে যখন রোটেশন রাইট সাইডে হবে, তখন এই যে মনে করেন এই যে রোটেশন হচ্ছে রাইট সাইডে, ঠিক আছে। তখন এইখানে ঘটনাটা কি ঘটতেছে? এইখানে ঘটনাটা যখন ঘটতেছে রাইট কুপুলা থেকে, এই যে রাইট কুপুলা থেকে দেখেন রোটেশন যখন রাইট সাইডে হচ্ছে, তখন এই যে রাইট কুপুলা থেকে কিন্তু এন্ডোলিম্ফ রাইট কুপুলা থেকে দূরে যাচ্ছে আর লেফট কুপুলার দিকে আসতেছে। তাহলে দেখেন রাইট কুপুলা থেকে যদি দূরে যায়, সেটাকে আমি কি বলি? অ্যাম্পুলোফিউগাল। দেখেন এই যে আমি সেটা লিখছি, রাইট সাইডে কি হচ্ছে? অ্যাম্পুলোফিউগাল, মানে কুপুলা থেকে দূরে গেল। আর লেফট সাইডে কি হচ্ছে? ও আবার কুপুলার দিকে আসলো, তাহলে সেটা হচ্ছে কি? অ্যাম্পুলোপেটাল, ঠিক আছে। সেটা হচ্ছে অ্যাম্পুলোপেটাল, এটা অ্যাম্পুলোফিউগাল, এটা অ্যাম্পুলোপেটাল, টুয়ার্ডস দ্য কুপুলা, এটা অ্যাওয়ে ফ্রম দ্য কুপুলা, ঠিক আছে। এন্ডোলিম্ফের ফ্লো এদিকে গেল, এটা অ্যাওয়ে ফ্রম দ্য কুপুলা। তাহলে এরপরে কি হচ্ছে? আমি বলি এন্ডোলিম্ফের ফ্লো যদি রাইট সাইডে হয়, তাহলে নিস্ট্যাগমাস হবে লেফট সাইডে, তাহলে এটা হচ্ছে নিস্ট্যাগমাস লেফট সাইডে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা আপনার বুঝতে হবে। আর এরপরে আছে কি? হরাইজন্টাল ক্যানাল। আমাদের একটু স্পেশালিস্টভাবে মনে রাখতে হবে, আমাদের যে কুপুলার মধ্যে এই সেমিসার্কুলার ক্যানেলের মধ্যে তিনটা ক্যানেল আছে, তাই না? এই অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র আর এই যে হরাইজন্টাল ক্যানেল। এই হরাইজন্টাল ক্যানেল কোথায় কখন কখন স্টিমুলেটেড হবে তার একটা চার্ট আছে। যখন অ্যাম্পুলোপেটাল ইনভলভ হবে, যখন ইউটিকুলোপেটাল, যখন কুপুলা, যখন ম্যাক্সিমাম রোটেশন ইন ভার্টিক্যাল অ্যাক্সিস, যখন কিনোসিলিয়াম, তখন হচ্ছে আমাদের এই রোটেশনটা হবে। সো এটাই কিন্তু ছিল আমাদের আজকের হেয়ারিং এবং ইকুইলিব্রিয়াম। এরপরে দেখেন আমাদের আজকের ক্লাসের সামারি কি? ইকুইলিব্রিয়াম কী কী আছে দেখেন, আমাদের টু টাইপ অফ ইকুইলিব্রিয়াম আছে, আমরা যা পড়ালাম এতক্ষণ ধরে। একটা হচ্ছে লিনিয়ার বা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। তাহলে দেখেন আমি কি বলছিলাম, লিনিয়ার বা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম দুই ধরনের হতে পারে, একটা হরাইজন্টাল ডিরেকশন, একটা ভার্টিক্যাল ডিরেকশন। অর্থাৎ আপনি যদি বাসে করে এই যে খুলনা থেকে ঢাকা যান, সোজা রাস্তায় যাচ্ছেন, সেটা হচ্ছে আমার হরাইজন্টাল অ্যাক্সেলারেশন, তখন আমার ইউটিকল ইনভলভ হবে। যখন আপনি স্যাকিউল, যখন আপনি প্লেনে রকেটে করে উপরের দিকে যাচ্ছেন, তখন কিন্তু আপনার ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন হবে, তখন কিন্তু স্যাকিউল ইনভলভ হবে, ঠিক আছে। আর কাইনেটিক বা রোটেশনাল ইকুইলিব্রিয়াম, যখন আপনি ডান দিকে বা বাম দিকে ঘুরবেন, তখন তিনটা সেমিসার্কুলার ক্যানাল ইনভলভ হবে। এটাই কিন্তু আমাদের টোটাল, আপনি যদি যাই বলেন টোটাল ইকুইলিব্রিয়াম কিন্তু এখানে। তাহলে এটাই কিন্তু আমাদের আজকের, মনে করেন যে আজকের ক্লাসের টোটাল জিনিসটা কিন্তু আজকে এটা। তাহলে আমাদের আমাদের হেয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারটা আজকে এখানেই শেষ। এরপরে আমাদের কী কী আছে? এরপরে আছে আমাদের অলফ্যাকশন, গাস্টেশন। ইনশাআল্লাহ, যেহেতু আজকে অনেক প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, চাইছিলাম যে আজকেই হয়তো আপনাদের টোটাল টপিকটা শেষ করব, তো সমস্যা নাই, আমরা এরপরে আবার আপনাদের সেশন নিব। সো আজকের সেশনে আপনারা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আবার আপনাদের এই যে স্পেশাল সেন্সের আর যে টপিকগুলো আছে, মানে মনে করেন টেস্ট সেন্সেশন, অলফ্যাকশন, তারপরে গাস্টেশন, সাথে মনে করেন ভমিটিং রিফ্লেক্স, যতগুলো রিফ্লেক্স আছে এভরিথিং নিয়ে আমি নেক্সট সেশনে আপনাদের সামনে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের সিনাপসে ইএনটি ব্যাচে যারা আমাদের জন্য আছেন বা এমআরসিএস ব্যাচে যারা আছেন, তাদের জন্য একটু বলতে চাই, আমাদের এফসিপিএস ইএনটিতে এবার প্রায় 250 জন চিকিৎসক ভর্তি হয়েছেন। সো একটা মানে বলা যেতে পারে হিউজ একটা রেসপন্স, এবং আমরা কিন্তু আপনাদের কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য সবাই আসি। সো আপনারা যারা এফসিপিএস পার্ট 1 ইএনটির জন্য চিন্তাভাবনা করছেন, আজকে ক্লাসটা আপনারা দেখলেন, আপনাদের জন্য শুভকামনা। আপনারা আমাদের সেশনগুলোতে অংশগ্রহণ করেন, আমাদের সাথে আসেন, সিনাপসে একবার আসেন, এসে দেখেন আমরা কি করি। আর আমাদের এমআরসিএস ব্যাচ, আমাদের শ্রদ্ধেয় পলাশ ভাই, উনি সুন্দর ক্লাস নেয়, যারা ক্লাস করছেন তারা তো তার ফ্যান হয়ে গেছেন। সো এমআরসিএস ব্যাচ নিয়েও আপনারা চলছে, আপনারা আসেন। আমাদের সিনাপস কিন্তু কমপ্লিট, এখন শুধু পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রি না, পোস্ট গ্রাজুয়েশন করে বের হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, অর্থাৎ আমাদের মিড টার্ম ফাইনাল ব্যাচ চলে আসছে, ডিপ্লোমার ডি অর্থো ব্যাচ, ডি কার্ড ব্যাচ, ডিসিএস এর ফাইনাল ব্যাচ, সেগুলো কিন্তু চালু হচ্ছে। সো আপনারা নির্দ্বিধায় আমাদের সিনাপসের সাথে আসবেন, এই আশা রেখে আজকে সেশন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকে আর
অন্য যে সেশনগুলো করতে চাচ্ছিলাম এটা সম্ভব না, স্যার গরমে কাজ হয়ে গেছে এই আপনি তো সম্ভব না। ঢাকাতে আছেন না স্যার কিছুদিন? আসি আবার কালকে চলে যাব, কিন্তু আজকে আর কোনো কিছু করা সম্ভব না, এই একেবারে টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে।